সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটোল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আলোচনার বিষয় করোনাকালে বড় বাজেট। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ FCF, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সচিব মোফাজ্জল করিম, অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক KSM মোস্তাফিজুর রহমান, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন FBCCIর সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমেদ এবং BKME এর সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি মোহাম্মদ ফজলুল হক আপনার কাছে যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আমরা যেটি নিয়ে আজ আলোচনা করছি, আপনি জানেন যে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হয়েছে, বা যেটি জাতীয় সংসদে আজ অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল উপস্থাপন করেছেন। এই বাজেটে ঘাটতি আছে প্রায় 2.25 লাখ কোটি টাকা। এই যে বিশাল ঘাটতির বিশাল বাজেট, একজন ব্যবসায়ী হিসেবে আপনার দৃষ্টিতে এই বাজেটটা আসলে কেমন? বা আমরা অনেক সময় বলে থাকি যে ব্যবসা বান্ধব বাজেট, গরিব বান্ধব বাজেট, এবার বলা হচ্ছে জীবন জীবিকা রক্ষার বাজেট। আসলে বাজেটটি কেমন হয়েছে? ধন্যবাদ। আপনি যেটা বললেন যে বিশাল বাজেট, কিন্তু অর্থনীতি সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এখানে আছেন এবং তাদের মতে কিন্তু এই বাজেটের আকার খুবই ছোট। তারা আরো অনেক বিশাল বড় বাজেটের প্রস্তাবনা দিয়েছে, আমরা দেখেছি। তো যাই হোক, আমি সেই এমনি জাস্ট এটা মজা করার জন্য বললাম। এটা বাজেট ক্রমশ বড় হচ্ছে, সেটা মানে আমাদের অর্থনীতিও বড় হচ্ছে, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেট বড় হবে, এটা বিস্ময়ের কিছু নাই। এবং ঘাটতি বাজেট যেটা আছে, সেটা আমার মনে হয় যে ঘাটতি বাজেট প্রায় পৃথিবীর সব দেশই দিয়ে থাকে, এবং বর্তমান যে বাস্তবতা, এই ঘাটতি বাজেট আমার কাছে খুব বেশি খারাপ মনে হচ্ছে না। যে ঘাটতি বাজেটের একটা বিষয় অন্যান্য সময় যেটা আমাদেরকে একটু পীড়া দেয়, আমরা একটু আতঙ্কিত থাকি যে ঘাটতি বাজেটের কারণে অর্থ সংগ্রহের জন্য সরকার ব্যাংক ঋণের উপরে বড় ধরনের একটা নির্ভরশীলতা সরকার দেখা যায়। এইবার হয়তো সেইটা আতঙ্কের খুব একটা কারণ নাই, কারণ প্রাইভেট সেক্টরেরও বড়োইং ক্যাপাসিটি এখন অনেক কমে গেছে, এবং আগামী 1 বছরে প্রাইভেট সেক্টরের ব্যাংক ঋণের উপরে খুব বেশি, নতুন ঋণের উপর খুব বেশি নির্ভরশীলতা থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে না। সেখানে এক্সপানশনের একটা বিষয় হয়তো থাকবে না। সো ঘাটতির বিষয়টা হয়তো খুব, এটা যারা অর্থনীতিবিদ আছেন তারা আরো ভালো বিশ্লেষণ করতে পারবেন। আমার কাছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে মোটামুটি ভাবে গতানুগতিকতার যেই ধারাবাহিকতা আমরা চলে আসছি, আমরা যদি সেই ধারাবাহিকতা বিচার করি তাহলে এটা খারাপ বলা যাবে না। এবং বাজেটে আমার মনে হয়, যদি আমি এক টানে আরো দুই একটা কমেন্ট করতে যদি পারি, যেমন বাজেটে আমার কাছে মনে হয়েছে যে ব্যবসা বাণিজ্যকে একটু ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে। করোনাকালীন যে গতবারের বাজেট এবং এবার বাজেটের ভিতরে একটা গুণগত পার্থক্য আমার ভালো দিক মনে হয়েছে, যে গতবারের বাজেটে যদিও করোনাকালীন সময় দেওয়া হয়েছে, কিন্তু এটার করোনার প্রভাব, করোনার বিস্তৃতি, করোনা কতদিন থাকবে, সবকিছু ঠিক তখন হয়তো অনুমান করাও সম্ভব ছিল না। এবং বাজেটের যে মূল কাঠামো, সেই কাঠামোটা হয়তো অনেক আগে প্রস্তুত করা হয়েছিল, ফলে বাজেটে করোনা ঠিক খুব ভালোভাবে প্রতিফলিত হয়নি, যেটা হয়তো তখন অনেককে আশাহত করেছিল। কিন্তু এইবারে অ্যাটলিস্ট সরকারের পক্ষ থেকে বা মাননীয় অর্থমন্ত্রীর পক্ষ থেকে পুরো বাজেটেই করোনাকে গুরুত্ব দেওয়ার একটা চেষ্টা আছে, এবং সেটা কখনো পর্যাপ্ত, কখনো হয়তো অপর্যাপ্ত, সেটা আবার ভিন্ন বিতর্ক। কিন্তু মনে হয় যেটা ভালো দিক হচ্ছে যে করোনাকে এবং করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই চেষ্টাটাও যথেষ্ট আছে। মোহাম্মদ ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামাল উদ্দিন আহমেদ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে এই যে বাজেট উপস্থাপন করা হয়েছে, এইখানে আসলে কি চ্যালেঞ্জটা কি? এই ঘাটতি বাজেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে সবাই একটি বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস করছে, সেটা বাজেটে ঘাটতি পরিমাণটা এবার বেশি। আপনি কি মনে করেন একজন অর্থনীতিবিদ হিসেবে যে এই বাজেটে ঘাটতি বাজেটকে আসলে পরিপূর্ণতা দেয় বা বাস্তবায়নের ক্ষেত্রে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে? আমি সোজা ভাষায় যদি বলি, ঘাটতিটাকে আমি প্রবলেম মনে করি না। আমি যেটা প্রবলেম মনে করি সেটা হলো যে ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি। গত 50 বছরে আপনার বাজেটের অ্যানালাইসিস করে দেখেন, প্রতি বছর 65, 75 এরকম 80%-এর উপরে কোনো বছর কমপ্লিট করা হয় নাই। তাও করে কোন সময়। এখন এই বছরে আপনি দেখেন, এই বছরেরটাই দেখেন, মোস্ট স্ক্রুটিনাইজড, এবং এটা বাংলাদেশে একটা বিরাট একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে এই স্ক্রুটিনাইজেশনের মধ্যে দিয়েও দেখা গেছে যে পত্রপত্রিকায় দেখতেছি যে কোনো জায়গায় 40%, 30% ইমপ্লিমেন্টেশন হয়েছে। তার মানে কি,
দিস ইজ এ ম্যানেজমেন্ট প্রবলেম, ইনহারেন্ট ম্যানেজমেন্ট প্রবলেম বাংলাদেশ সরকারের। এটা কিন্তু এক সরকারের না, কিউমুলেটিভ সমস্ত সরকারগুলোর কিউমুলেটিভ, এবং এটা হ্যাবিচুয়াল ইয়েতে পরিণত হয়েছে। তার মানে এই অবস্থায় যদি এই হ্যাবিট যদি আপনি চেঞ্জ না করতে পারেন, যত বড় পপুলার গভর্নমেন্টে আসুক, এটা উনি বাস্তবায়ন করতে পারবেন না। কারণ এখানে বাজেটটা যে তৈরি করে স্যার, উনি তো আপনার ইয়েতে ছিলেন, মানে সরকারি চাকরিতে ছিলেন। এই বাজেটটা তৈরি করে মূলত কিন্তু সরকারি কর্মচারীরা, এবং সরকারি কর্মচারীরা তৈরি করতে যাইয়া তাদের একটা ইন্টারনাল তাদের মেকানিজম ডেভেলপ করছে, এবং এটা ইনহেরিট করছে ব্রিটিশ ইন্ডিয়া থেকে। ব্রিটিশ ইন্ডিয়া থেকে, তারপরে পাকিস্তানের থেকে বাংলাদেশ। এখন আপনার বাংলাদেশ যখন স্বাধীন হলো, ব্রিটিশ থেকে যখন 1935 সালের পরে আপনার 35 সালে ভারত শাসনের আইনের মধ্যে দিয়ে আপনার এখানে ইলেকশন টেলেকশন হলো, অনেক কিছু হলো, পার্লামেন্ট হলো, কিন্তু পলিটিশিয়ানরা তখন যেরকম রোল প্লে করতো সেটা কিন্তু এখনকার বাজেট প্রিপারেশনে পলিটিশিয়ান, আমরা পাকিস্তান আমলেও দেখি নাই। পাকিস্তান আমলে তো বেশিরভাগ সামরিক শাসন ছিল, সেখানে পলিটিশিয়ানদের ভূমিকাও ছিল না। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে কী হলো, বাংলাদেশ হওয়ার পরেও কিন্তু ওই একই সিস্টেমে চলে আসে। খালি আপনার ব্রিটিশ ইন্ডিয়া থেকে পাকিস্তান হলো, ওইটারে স্ট্যাম্প মারি পাকিস্তান বানিয়ে দিছে। তারপরে রুলস রেগুলেশন সব ঠিক আছে ওই আগেরগুলা। তারপরে বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ সিল মারছে পাকিস্তানে, ইস্ট পাকিস্তানের জায়গায় বাংলাদেশ, এন্ড অফ দি স্টোরি। এবং সেটা করার পরে আমরা কিন্তু মেজর কোনো চেঞ্জ করতে পারি নাই। ওয়ার্ক এথিক্স, ওয়ার্ক প্রসেস, বাজেট প্রিপারেশনের যে মেথোডোলজি, সেই মেথোডোলজি তারা যখন ডিফাইন করে দিয়ে আসে, এখানে পার্টিসিপেটরি বাজেট হয় না বলেই অনেক কিছু এখানে বসি স্বপ্ন কল্পনা দিয়া আমরা বাজেট বানানোর পরে এটাকে যে মনিটরিং করবে, সে মনিটরিং ডিপার্টমেন্ট আছে, কিন্তু ওই সময় ছিল, এখনও আছে, কিন্তু মনিটরিং ফাংশনটা হোয়াট দে আর ডুইং, তারা আপনার এইটাকে যে মনিটরিং করি, যে আইডেন্টিফাই করি যে গত 50 বছরে আমরা এটার কোনো ডেভেলপমেন্ট পাই নাই। যেটা হয়েছে বড় যে বাজেট, বড় বৃহৎ বাজেট, কি ইন টার্মস অফ হোয়াট ইট ইজ এ বৃহৎ বাজেট। দেশের প্রয়োজনে এই বাজেটের হওয়া উচিত 20 লক্ষ হাজার কোটি টাকা এখন সাইজ অনুযায়ী। আপনি যদি মিডল ইনকাম কান্ট্রিতে যাইতে চান, অন্যান্য যে কোনো ইয়েতে যাইতে চান, দেশে উন্নত দেশ হইতে চান, এগুলো আপনার লাগবে। এখন এটা আপনি যদি জোগাড় করেন, রিসোর্স আপনাকে কালেক্ট করতে হবে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর যে ফাংশন, সেই ফাংশনটা কিন্তু এখনও কিন্তু সেই আগের আমলের সিস্টেমে আছে। যেমন বাজেট বলতেছে জুন মাসে হয়, এই বাজেট তৈরি হয়েছে স্যার এটা জানে আপনার জানুয়ারি এরিয়াতে জুলাই মাসের 15 তারিখের পরে ফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে যায় গভর্নমেন্ট অফিসগুলোতে। এগুলো কালেক্ট করে, ডাটা কালেক্ট করে, তারপরে তারা এটা তৈরি করে, এবং সে কারা করে এটা। কিন্তু এখানে কিন্তু পাবলিক পার্টিসিপেশন আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তাদের কোনো ভূমিকা আছে কম, এবং ওনারা ইন্টারেস্টেডও না। যেই কারণে এটা এইভাবে আমরা ইনহেরিট করে আসছি। এখন এটা একদিনে আমরা কিন্তু সর্ট আউট করতে পারবো না। আমাদেরকে এটা করার জন্য আপনার ধরেন ট্যাক্স ডিপার্টমেন্ট যেটা আছে রেভিনিউ কালেকশনের জন্য, এখন পলিসি যারা তৈরি করে তারা আবার এক্সিকিউশনে থাকে। নিয়ম হলো যে পলিসি বানাবে সে রিসার্চ করবে, করে এগুলোকে ঠিকঠাক করে কোনটা করা দরকার কোনটা দরকার না, এটা তারা ফিক্স করে দিবে গবেষণা করে। তারপরে এটা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে উঠবে, স্ট্যান্ডিং কমিটিতে উঠে এটা রিভিউ হবে, দিয়া তারপরে ডিসকাশন হওয়ার পরে তারপরে ডেলিভারি। রুলস অফ বিজনেস যেটা আছে গভর্নমেন্টের রুলস, আমি এটা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র না, কিন্তু আমার পিএইচডির সময় আমাকে এটা পড়তে হয়েছে পাবলিক অ্যাকাউন্টেবিলিটিটা বাইর করার জন্য, যেহেতু আমি আপনার এটার উপরে কাজ করছি। তো এটা করতে যাই দেখলাম যে আমাদের রুলস অফ বিজনেস কিন্তু খারাপ না, যেটা আছে ওইটাকে যদি আপনি মানিয়ে চলেন এবং সেটা অনুযায়ী কাজ করেন, তাহলে কিন্তু এগুলো সব সম্ভব। এখন পলিসি যে তৈরি করতেছে, উনি আমার এক্সিকিউশনে থাকলে তো উনার ফেভারে উনি পলিসি বানাবে। আমাকে যদি দেওয়া হয় যে অ্যাট দি সেম টাইম ডুয়েল রোল, এটাকে কনফ্লিক্টিং রোলকে এক জায়গায় নিয়ে আসছে, এবং এটাকে আলাদা করা যায়, যে কারণে ট্যাক্স ডিপার্টমেন্টের পলিসি এবং রেভিনিউ ডিপার্টমেন্ট এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ইট শুড বি সেপারেট। তারা এক্সিকিউশনে থাকবে, তারা কিন্তু আপনার যেটা পলিসিতে ঘটছে তারা বাস্তবায়ন করবে। তারপরে আপনার ধরেন ট্যাক্সে যে আপনার এখন আমাদের যে ট্যাক্সটা যেটা আছে ট্যাক্স নেট, এখন আপনার ধরেন ট্যাক্সের নেট যেটা, এটা ভেরি ন্যারো, এবং
সরকারি কর্মচারীদেরকেও এখানে 20-22 লাখ, ধরেন 25 হবে, মানে যদি 25 লাখই ধরি সরকারি কর্মচারী, তাহলে আমাদের এনারা তো খুব একটা ট্যাক্স দিতে পারেন না, ওনাদের তো সরকার দিয়ে দেয়। ওনারাও কিন্তু আমার এই এসএসসির ভিতরে আছে। তার মানে কি, ওনাদেরটা সরকার দিচ্ছে, সেটাও কিন্তু এখানে যোগ দেয়। আমাদের এখানে ট্যাক্সে যেখানে কমপক্ষে 5 কোটি লোকে ট্যাক্স দেওয়া উচিত, এখন আপনার এসএসসির সংখ্যা কত? 40-50 লাখের উপরে নেই। তার মানে কি, এর মধ্যে অনেক লোক আছে লোয়ার ইয়েতে, ম্যাক্সিমাম লেভেলে 2 থেকে 3 লাখ লোক মানে আপনার হাই ইয়ের দিকে থাকে। তো এইগুলা যদি এইসব দিয়া এর থেকে অনেক বড় বাজেট বানানো সম্ভব, যদি পুরা বাংলাদেশের এখনকার যে ডেভেলপমেন্টের স্টেজ, সেই স্টেজে এর থেকে অনেক বেশি বাজেট সাইজের বাজেট। জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে জি আবার আসবো আমি। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এফবিসিসি এর সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। আপনি শুনতে পাচ্ছেন? জি, সুন্দর স্পষ্ট শুনতে পাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে করোনাকালে বড় বাজেট। আজকে আপনি জানেন যে 6,03,681 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। সেখানে ঘাটতিও আছে প্রায় 2.25 লাখ কোটি টাকা ঘাটতির বাজেট। কিন্তু প্রত্যাশা পূরণে আসলে কতটা বাস্তবসম্মত এই বাজেট, আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। প্রথমে বলে নেই যে কোভিড টাইম চলছে, এখন তো মানুষ বাঁচারই অসুবিধা। আমরা যারা ব্যবসা বাণিজ্য শিল্প করি, আমরা তো আগের বিজনেস থেকে অনেক নিচের দিকে এখন ব্যবসা করছি, কারণ চারদিকেই কোভিডের জন্য কোনো কিছু যেন নড়ছে না। তারপরেও একটা এত বড় দেশে এত মানুষ, তাদের জন্য বাজেট তৈরি করা এবং সবাইকে একটু খুশি রাখা, এটা খুব ডিফিকাল্ট টাস্ক। তারপরে আমি বলবো যে এবার যে বাজেটটা পেয়েছি, যে 6 লাখ এর উপরে, যে 6 লাখ হাজার কোটির উপরে যে বাজেটটা, এটা কিন্তু একটা ডেফিসিট বাজেট। আপনি যদি আমেরিকা বা ওদের দিকে তাকায় দেখেন, ওরাও কিন্তু সব ডেফিসিট বাজেটে চলছে। ওরা ট্র্যাডিশনালি ডেফিসিট বাজেট চলে, কিন্তু আমরা ট্র্যাডিশনালি এত ডেফিসিট করি না। কিন্তু খেয়াল করে দেখতে হবে যে সরকার কি ফেস করছে। কোভিডকে কাউকে বলে করে আসে নাই, এবং গত বছরের বাজেটও আমরা কোভিড বাজেট ফেস করলাম, যেখানে কিন্তু আমাদের যে আহরণ করার কথা ছিল সেই আহরণ কিন্তু করতে পারে নাই। পারবে কোত্থেকে? আমরা যে 14-15% মতো আমরা ইনভেস্টমেন্ট করতাম প্রাইভেট সেক্টরে এভরি ইয়ার, সেটা কিন্তু 8-9 নেমে গেছে, মাঝখানে আরেকটু নেমে গেছিল। তো এগুলো কারণটাই হচ্ছে যে কোভিড-19। তার মধ্যে খুব একটা যে আপনি আহরণ করতে পারবেন টাকা, সেটা কিন্তু না। গত বছরও দেখেন যে তারা আয় যা করেছিল প্ল্যানিং, তার চেয়ে অনেক কিছু কম করেছেন। তো বাজেটটা মেইন কারণটাই হচ্ছে যে কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করব টাকা। আই এম ভেরি হ্যাপি যে তারা রিকগনাইজ করেছে এসএমইদেরকে, কারণ এসএমই যে 75-80% অফ দ্য ইকোনমির একটা ব্যাকবোন, এটা সরকার কিন্তু অনেক রিকগনাইজ করে তাদেরকে কি করে আবার সার্ভাইভ করা যায়, ওমেন ইন বিজনেসকে কি করে আনা যায়, এগুলোর ব্যাপারে কিন্তু খুব জোর দেওয়া হয়েছে। এবং আমি একটা যদি খেয়াল করে দেখলাম যে বিগ বিজনেস জন্য এবং যারা স্টক এক্সচেঞ্জে আছেন তাদের জন্য কর্পোরেট ট্যাক্স কমানো, অন্য অন্য সুবিধা দেওয়া, সিকিউরিটি এক্সচেঞ্জে যেগুলো দাবি দেওয়া ছিল সেগুলো সরকার অনেকগুলো নিয়ে আসছেন যাতে অল্টারনেটিভ ফাইন্যান্সিংটা বের করা যায়। তো সব দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এবারে বাজেটটা কিন্তু অনেক প্র্যাকটিক্যাল। এই অবস্থার মধ্যে সরকার এবার আমাদের কিছু দিতে চাচ্ছেন, নিতে চাচ্ছেন না, কারণ নেবেন কোত্থেকে? থাকলে না নেবেন। কিন্তু সেই জন্য আমি মনে করি যে এবারে বাজেটটা ব্যবসা বান্ধব আছে, জনগণ বান্ধব হবে, এবং কোভিড ফাইটিং এ যাতে আমাদের জীবন এবং জীবিকা ঠিক রেখে দেশকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেদিককে লক্ষ্য রেখেই আমাদের এই বাজেটটা প্রণয়ন হয়েছে। আই এম কোয়াইট হ্যাপি উইথ ইট। মাতলুব আহমেদ, আপনার কাছে আবার আসবো আমি। মোফাজ্জল করিম, যেটি মাতলুব আহমেদ বললেন যে জীবন জীবিকাকে ঠিক রেখে যে বাজেট বা মানুষের সাধারণ মানুষের জীবনকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে চ্যালেঞ্জ, সেটি মোকাবেলা আসলে কতটা সক্ষম হবে এই প্রস্তাবিত বাজেট? যেটি আমি অনেকটাই জনাব মতলুব আহমদের সঙ্গে একমত, কারণ আমি মনে করি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যতটুকু একটা বাস্তবধর্মী এবং জীবন জীবিকার সমন্বয়ের জন্যে, যেটা খুবই জরুরি এই কোভিডের সময়ে, যে ধরনের বাজেট হওয়া উচিত ছিল বোধহয় সরকারের তরফ থেকে সেই প্রচেষ্টার কোনো ত্রুটি হয় নাই, যথাসাধ্য করেছেন তারা। তবে
বাজেট তো আর এই একদিনের ব্যাপার নয়, শুরুই না হলো এখন কেবল। গত 1 বছরে আমাদের জীবন বদলে গেছে। আমি, আপনি, আমরা কেউই, যাদের বয়স বেশি কম ইত্যাদি, আমরা কেউ এই জীবন তো কোনোদিন দেখিনি। সম্পূর্ণ নতুন একটা জীবন, নতুন একটা বিশ্ব, এই পৃথিবীটা নতুন। ওই বোধহয় একটা বাংলা গানের কথা মনে পড়ে, পৃথিবী বদলে গেছে। হ্যাঁ, তো সেই পৃথিবী বদলে গেছে, সবই যে নতুন নতুন লাগে, কিশোর কুমারের গান বলে। যাই হোক, সত্যি পৃথিবী কেমন যেন বদলে গেল। সেইখানে এর চাইতে বড় চ্যালেঞ্জ কোনো অর্থমন্ত্রীকে বোধহয় অতীতে মোকাবেলা করতে হয়নি, যে কিভাবে সবাইকে সন্তুষ্ট রেখে সকলের প্রত্যাশা পূরণ করে একটা বাজেট দেওয়া যায়, বিশেষ করে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যে। আর পরিস্থিতি এমন হয়ে গেছে, এত জটিল হয়ে গেছে, এটা সামাল দেওয়া সত্যি দুরূহ। তা আমি বলবো সেখানে বিভিন্ন সেক্টরে যে চেষ্টাটা করা হয়েছে মোটামুটি ঠিক আছে। তবে এক জায়গায় একটু আমি মানে শঙ্কিত যে এরা উপকৃত হতে পারবে কি না। কারণ বাংলাদেশে হঠাৎ করে গরিবদের সংখ্যা বেড়ে গেল। আজ থেকে 2 বছর আগে 2019 সালে যে মানে সংখ্যা ছিল, গরিবের সংখ্যা প্রায় 3 কোটির মতো ছিল, সেখান থেকে 3.5 কোটির মতো ছিল। সেখান থেকে বলা হচ্ছে বিভিন্ন ডক্টর জামাল উদ্দিন ইয়ের মতো ওনারা যারা বিজ্ঞ ব্যক্তি এবং এটা নিয়ে আছেন, তারাই হিসাব দিয়েছেন আমাদেরকে যে প্রায় 2.5 লক্ষ গরিবের সৃষ্টি হয়েছে। বাংলাদেশটা কি জায়গায় চলে গেছিল 1 বছর আগে। 2.5 কোটি, জি 2.5 কোটি, আসলে লক্ষ বলেছি নাকি, কোটি টুটির সঙ্গে তো বেশি সম্পর্ক নাই, গরিব মানুষ। যাই হোক, তো লক্ষ্যই যে বলতে পেরেছি। হাওয়ার তো ওই 2.5 কোটির নতুন সংযোজিত হয়েছে আগের 3.5 কোটির সঙ্গে। আজ থেকে 2-3 বছর আগে 3.5 কোটির মতো ছিল। সেখান থেকে এখন বাংলাদেশ হঠাৎ করে যদি 16-17 কোটি লোকের মধ্যে যদি হঠাৎ করে আবার 6 কোটি যদি গরিব হয়ে যায়, তখন এটা সামাল দেওয়া তো খুবই কঠিন। এখন আমি কি জন্য বলছিলাম, আমি একটু শঙ্কিত বোধ করছি, এদের জন্য বিশেষভাবে কিছু একটা করা উচিত। কারণ এরা কারা? এরা গতকালও তারা একটা কর্মসংস্থান তাদের ছিল, হয়তো একটা দোকানে চাকরি করত, কিংবা একটা বাড়িতে বুয়ার কাজ করত, কিংবা এই ধরনের অনেক ছোটোখাটো ব্যবসা করত ইত্যাদি ইত্যাদি, ছোট চাকরি করত। হঠাৎ করে তার ছাঁটাই হয়ে গেছে, হঠাৎ করে তাদের আয় কমে গেছে, এখন তাদের 2 বেলা অন্য সংস্থান হয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, বিশেষ করে আগামীকাল তো বোধহয় শুক্রবার, তাই না? জুম্মা নামাজের পরে দেখবেন যে সমস্ত মানে ইয়েগুলো মহিলারা এবং 8-10 বছর ছেলে মেয়েরা হাত পাতে ভিড় করে এসে আপনাদের জেকে ধরতেছে, এরা কিন্তু 1.5 বছর আগেও এরকম ছিল না। এরা যে এসছে, এটা আমি খুব চিন্তিত এ নিয়ে। কারণ এদেরকে পুনর্বাসিত করতে হলে পরে বিশেষ কিছু একটা চিন্তা করতে হবে, বিশেষ করে যারা চাকরি বাকরি হারিয়েছেন, যারা আর কি কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন করে ভাবতে হবে, বিশেষ করে করোনাকালীন সময় যেটা ভাবা বোধহয় তেমন কিছু হয়নি মনে হচ্ছে। আরেকটা জায়গা আমার সব সময়ের আমার যেটা দুশ্চিন্তা, চাকরিতে যখন ছিলাম আজ থেকে 20 বছর আগে, 21 বছর আগে, তখনও এই দুশ্চিন্তা ছিল। সেটা হচ্ছে যেটা মাতুব সাহেব যেটা বলেছেন, নাকি জামালউদ্দিন সাহেব বলেছেন, যে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা আর কি, ওটাই তো আমাদের আসল দুর্বলতা ওটা। ওখানে দুঃখের বিষয় কোনো রকমের তেমন নজরদারি করা হয় না। আমরা এডিপি করি, জাহাজ মার্কা বিরাট এডিপি করি, দিন শেষে এট দি এন্ড অফ দি ডে জুন মাস আসলে দেখা যায় এখনও 40% বাস্তবায়নের বাকি রয়ে গেছে। তাহলে এই এডিপি করে কি হবে? এবারও ঠিক তাই করা হয়েছে। এবারও যেখানে গতবারের ইয়েতে এডিপির প্রায় 50% রয়ে গেছে, বাস্তবায়ন হয়নি, সেখানে এবারও দেওয়া হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে 2,25,324 কোটি টাকা। আমার প্রশ্ন হলো, এটা কি বাস্তবায়ন হবে?
কারণ সেখানে আমাদের সক্ষমতার অভাব যেমন, তেমনি তার চেয়ে বেশি অভাব যেটা আর কি স্বচ্ছতা। সদিচ্ছার, মনোযোগের। আমরা ওই করে দিলাম, ইয়েতে ছেড়ে দিলাম, বাস এখন সরকারি কর্মচারীরা যেভাবে খুশি যেভাবে খুশি, আজকে যাব কাজ করব, কালকে যাব না, করব না, এরকম কোনো নজরদারি টজরদারি কিচ্ছু নাই। এটা বড় দুঃখের সঙ্গে বলছি, কারণ আমিও এককালে এদেরই সঙ্গে ছিলাম, এখন কাউকে দোষারোপ করছি না, কিন্তু আমাদের এটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে। এইখানে যদি সরকার খুব আর সর্বশেষ বলবো, এই পর্যায়ে সর্বশেষ যদি জি। আপনি আমাকে যে সুযোগ দেন, সেটা হচ্ছে সবচাইতে বড় অসুখের নাম হচ্ছে দুর্নীতি। সবচাইতে বড় অসুখ। যেমন মনে করুন স্বাস্থ্য খাতে এবারও দেওয়া হয়েছে 32,731 কোটি টাকা, যেখানটাতে গতবার ছিল, মানে যে বছর শেষ হয়ে গেল, 29,240, মানে 3,000 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তার মধ্যে কতগুলো চমৎকার জিনিস বলা হয়েছে, যেটা আমি এত খুশি হয়েছি শুনে আর কি, যে যদি কেউ হাসপাতাল বানান, যদি ক্লিনিক করেন, এগুলাতে 10 বছরের জন্য ট্যাক্স হলিডে দেওয়া হবে। হ্যাঁ, 10 বছরের জন্য, মাশাআল্লাহ, বিরাট ব্যাপার। এবং সেটা বলা হয়েছে আবার কি, যে তেলামাথায় তেল নয়, ঢাকা শহর, নারায়ণগঞ্জ শহর বা ইয়েতে বিভাগীয় শহরগুলোতে, সিলেটে আর খুলনাতে দিবেন তা না, আপনি তার বাইরে যাবেন যখন, তখনই পাবেন এই 10 বছরের ট্যাক্স হলিডে পাবেন, আরও করমুক্ত সুবিধাও পাবেন অনেকগুলো। তাহলে তো ঝাঁপিয়ে পড়া উচিত যারা বিনিয়োগ করবে ইত্যাদি। আচ্ছা, তারপরে শুধু তাই নয়, আপনার এই খাতে সবগুলা সরকারি হাসপাতালকে আধুনিকায়ন করা হবে। শুধু আধুনিকায়ন, কোথায় যেন শুনেছি অত্যাধুনিক করা হবে, বাপরে বাপ, শুনে গায়ে জ্বর আসে। যাই হোক, করা হবে। তারপরে বেশি দরকার যেটা আমাদের, যেটা আমরা এখনও সাফার করছি, আমাদের এই কোভিড-19 জন্য আমাদের যে সরঞ্জামাদি যেগুলা, সেগুলোর অভাব, তো সেগুলো আনার জন্য সুবিধা দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে। আর সর্বশেষ বলে নেই, এই সমস্ত যে আচ্ছা, তারপরে ডাক্তার 2,000 ডাক্তার, 2,000 নার্স ইত্যাদি নিয়োগ দেওয়া হবে এই বছরের মধ্যে। আমি লাস্ট একটা কথা বলবো, এগুলো শুনে কিন্তু এক শ্রেণীর আমাদের লোকের মুখ দিয়ে অলরেডি লালা পড়তে আরম্ভ করেছে, খুশির চোটে বগল বাজাতে শুরু করেছে। এত হাজার হাজার কোটি টাকা, এত নির্মাণ, এত হবে, লোক নিয়োগ হবে, এখানে তো একেবারে বিনিয়োগ বাণিজ্য ইত্যাদি শুরু হয়ে যাবে, নিয়োগ বাণিজ্যও শুরু হয়ে যাবে। তো এটা, এই দুর্নীতিটা যদি দমন না করা হয়, সরকারের কপালে দুঃখ আছে। একটা কঠিন কথা বলে ফেললাম বোধহয়, তবু বলতে বাধ্য, অভিজ্ঞতা থেকে বলছি। জি, মফিজুল করিম, আপনার কাছে আবার আসবো আমি। KSM মুস্তাফিজুর রহমান, যেটি মফিজুল করিম বলছিলেন যে কর্মসংস্থানে একটি বড় চ্যালেঞ্জ হবে, বিশেষ করে করোনাকালীন সময়, সেখানে আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, বা সরকারের কি সেই বিষয়টি চিন্তায় ভাবনায় আনেনি? না, নিশ্চয়ই। আমাদের মতো গরিব দেশের, আমরা যেহেতু উন্নয়নশীল দেশের দিকে আমরা যাচ্ছি, আমাদের বাজেটের কিন্তু অন্তর্নিহিত ব্যাপারটাই হলো দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি করা, প্রবৃদ্ধি নিয়ে আসা। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যেটা হয়েছে, কোভিডের কারণে সারা পৃথিবী স্তব্ধ হয়েছে, অর্থনীতির গতি থেমে যাওয়ার অবস্থা হয়েছে, ফলে মানুষের কর্মচ্যুত হয়েছে, নতুন করে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আবার একদিকে যদি আমরা অর্থনীতিকে যদি সচল করতে যাই, তাহলে আমাদের কলকারখানা চালু রাখতে হবে, উৎপাদন বাড়াতে হবে, বিতরণ ব্যবস্থা জোরদার করতে হবে, সেখানে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। আবার স্বাস্থ্যকে যদি আমরা নিরাপদ করতে চাই, তাহলে আবার অর্থনীতি ঝুঁকি বেড়ে যায়। এই যে দুইটি বিপরীতমুখী অবস্থান, এর ভেতরে একটি বাজেট যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা দারিদ্র্য বিমোচন, এখানে দারিদ্র্য বিমোচন তো আমরা এতদিন ভেবেছি, কিন্তু এবার তো দারিদ্র্য কমানোর জন্য, সেই ক্ষেত্রে আমি বলবো যে সামাজিক নিরাপত্তায় যে বিশাল একটা বাজেট রাখা হয়েছে এবং কৃষিকে যে ভর্তুকি রাখা হয়েছে, এই বিষয়গুলো আমার মনে হয় যে এটা দারিদ্র্য বিমোচন এবং নতুন কর্মসংস্থানের জন্য অবশ্যই সহায়ক হবে। যে সমস্ত মানুষ দিন এনে দিন খায়, একদিনের ইনকাম দিয়ে একদিনের তার খাবার জোটে, সেই সমস্ত মানুষকে যদি আমরা সামাজিক নিরাপত্তার আওতায় যদি তাদেরকে অর্থায়ন তার কাছে যদি পৌঁছানো যায়, তাহলে কিন্তু এটা আমাদের যে লক্ষ্য সেটার দিকে ভালো হবে। এবং এই বাজেটে সেই ইন্ডিকেশনটা আছে। আর একটা জিনিস আপনি জানেন
যে আমরা যেমন বেসরকারি কোম্পানি, আমরা কিন্তু বাজেট করি, প্রথমে আমরা আয়ের বাজেটটা করি যে আমার ইনকামটা কত হবে, কিন্তু সরকার বাজেট কিন্তু সে আয়ের কথা চিন্তা করে না। অনেক বক্তা এবং পত্রপত্রিকায় সারাদিন টেলিভিশনে দেখেছি যে অনেক বড় বাজেট ঘাটতি। আমি এই সরকারকে আমি সত্যিই ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো, তারা যে কোনো দিকে দিক বিবেচনা না করে একটা বৃহত্তর বাজেট দিয়েছে। কত ঘাটতি হবে, কোথার থেকে টাকা আসবে এই বিষয় বিবেচনা না করে, এবং দেখবেন যে এনবিআর থেকে এবং নন এনবিআর থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু বৃদ্ধি করা হয়নি, সেটা এক জায়গাতেই রাখা হয়েছে। তার মানে 3,30,000 কোটি, এবারও 3,30,000 কোটি। তাহলে আমরা কিন্তু এবারই তো লক্ষ্য পূরণ হয়নি। না হোক, কিন্তু আপনাকে তো, আপনি যদি অ্যাম্বিশিয়াস, আপনাকে তো এক্সপেন্ডিচারের বাজেট আগে করতেই হবে। আমি যদি বাজেটই না রাখি, আমি যদি কম বাজেট রাখলে কম বাস্তবায়ন হবে, বেশি বাজেট হলে বেশি বাস্তবায়ন হবে। অর্থের সোর্সটা কোথায় হবে সেটা আমরা পরের বিষয়। আমরা অভ্যন্তরীণ সোর্স থেকে নিতে পারি, আমরা এক্সটার্নাল সোর্স থেকে নিতে পারি, বন্ড মার্কেটকে ওপেন করে দিতে পারি, ক্যাপিটাল মার্কেট, কতভাবেই আমরা ইন্টারনাল ব্যাংক থেকে লোন নিতে পারি। কিন্তু বাজেট সংকুচিত না করে, ওই বাজেট ঘাটতির দিকে না তাকায় যে বৃহত্তর বাজেট দেওয়া হয়েছে। একটু আগে ডক্টর জামালউদ্দিন সাহেব যেটা বলেছেন, এই বাজেট এই 6 লক্ষ কোটির জায়গায় 20 লক্ষ কোটির কথা উনি বলেছেন। আমরা যদি আমরা দেশটা স্বাধীন হয়েছিল যে তখন আমরা ভেবেছিলাম যে আমাদের অর্থনৈতিক বৈষম্য থাকবে না, মানুষ না খেয়ে মরবে না, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, আমরা তো আজকে এই বৈষম্য কমিয়ে আনা, সেটি দুর্ভাগ্যজনক হলেও 50 বছরে তো হয়ই নাই, বরং আরো বাড়ছে। না, বাড়ছে বলতে পারেন না। আপনি যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল দারিদ্র্য বিমোচনে, সেটা কিন্তু আমরা কাছাকাছি এসেছি। দারিদ্র্য বিমোচন, আমি বলছি বৈষম্য বাড়ছে। হ্যাঁ, বৈষম্য, এটা বাজেটে সেই জায়গাটা আমি বলবো যে এখানে নজর দেওয়া উচিত। এবং বিনিয়োগকে যদি সরকারি নির্দিষ্ট করে দেবে যে কোন সেক্টরে বিনিয়োগটা অ্যাট্রাকটিভ হবে। কেএসএম মুস্তাফিজুর রহমান, আমরা একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মাতলুব আহমদ, শুনতে পাচ্ছেন আপনি? জি নিশ্চয়ই। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে করোনাকালে বড় বাজেট, এখানে অর্থ ব্যয়ের যে আয়ের যে সংস্থানের কথা বলা হয়েছে, যে ঘাটতি দেখানো হয়েছে, বিশেষ করে বৈদেশিক উৎস থেকে 1,01,228 কোটি টাকা বলা হচ্ছে যেটি পাওয়া যাবে। অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়া যাবে 1,13,452 কোটি টাকা। বর্তমান প্রেক্ষাপটে করোনাকালীন সময় আপনি কি মনে করেন বৈশ্বিক প্রেক্ষাপট এমন আছে যে সেখান থেকে এ ধরনের অর্থের সংস্থান করা সম্ভব হবে? প্রথমে বলে নেই যে সরকার কিন্তু ডিক্লেয়ার করেই দিয়েছেন যে এটা ডেফিসিট বাজেট। এখন মুস্তাফিজ সাহেব যেভাবে বললেন যে আমাদের বাজেটটা ঠিক করে নিতে হবে, তারপরে দেখতে হবে কোথায়। এখন এই দুটা সোর্স ওনারা বলেছেন, একটা বিদেশি টাকা আর একটা আভ্যন্তরীণ টাকা। বিদেশি টাকা যা পাওয়া যাবে সেটা আমরা কিন্তু IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ওদের ইন্টারেস্ট ইন বাংলাদেশ যে হিউজ ভাবে বেড়ে গেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্পেশালি পদ্মা ব্রিজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের অর্থায়নে করার যে পরিকল্পনা নিয়েছিলেন ওয়ার্ল্ড ব্যাংক ছেড়ে, সেটা কিন্তু একটা বিরাট একটা অ্যাডভান্টেজ নিয়ে গেছে পজিশনে আমাদের বাংলাদেশকে। এবং বিদেশে বহু লোকই আছে, স্পেশালি বাংলাদেশের যে এই কোভিড মোকাবেলা এবং এই কোভিডের মধ্যেও আমাদের মাথাপিছু আয় বেড়ে যাওয়া এবং আমরা মধ্যম আয়ের দেশের দিকে চলে যাচ্ছি, এই যে আমাদের সাকসেস রেট গুলো দেখে বিদেশি টাকা কিন্তু আমাদের দিকে ধাবিত হচ্ছে। সেজন্য আই এম নট ওয়ারিড অ্যাবাউট দি ফরেন ইনকাম। আর লোকালি যদি আপনি দেখেন, সেখানে কিন্তু এই সরকারের যে বন্ড এবং এগুলো আছে বেশিরভাগই কিন্তু বিক্রি হয়ে যায় এবং সরকার কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন। সমস্যা হচ্ছে সরকার যে এই হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বহন করছেন, সেই ইন্টারেস্টটা দেবেন কোত্থেকে। আই টোটালি অ্যাগ্রি উইথ আদার স্পিকার্স যে অবশ্যই দের ইজ সাম রিস্ক, কিন্তু এখন কোভিড টাইমে আমাদের এই রিস্কটা নিতেই হবে। এবং ইনশাআল্লাহ যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যেভাবে আমি দেখতে পাচ্ছি ভারত, চায়না, ইউএসএসআর, ইউরোপ যেভাবে বাংলাদেশের প্রতি তারা ঝুঁকছেন, সেইখানে আমি দেখতে পাচ্ছি যে আগামীতে আমাদের টাকার অভাব হবে না।
ইনফ্যাক্ট আমাদেরকে তখন চয়েস করতে হবে যে কোন দেশকে নিব আর কোন দেশকে নিব না। মাতলুব আহমেদ, সেজন্য আমি খুব একটা ওয়ারিড না। আপনাকে সর্বশেষ যেটি আপনার কাছে জানতে চাই যে সরকার অর্থের সংস্থানের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎসর কথা যেটি বলেছে, সেখানে ব্যাংক ব্যবস্থা থেকে নিবে তারা ৭৬,৪৫২ কোটি টাকা। এই যে ব্যাংক থেকে যে লোনটা সরকার নেবে, যেখানে তাহলে কি বেসরকারি বিনিয়োগ কিভাবে উৎসাহিত হবে? আপনারা যারা বেসরকারি উদ্যোক্তা তারা কোথা থেকে বিনিয়োগ করবেন? সেখানে একটা ঘাটতি তৈরি হবে না? এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন? ইট ইজ ভেরি সিম্পল। প্রত্যেকবারই কিন্তু সরকার বাজেটের মধ্যে এই ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য বলে থাকে, এবং এবারে কিন্তু সবচেয়ে ইজি, কারণ এখন সব ব্যাংকে তারল্য ভরা, তারা কোথাও না কোথাও তো লাগাতে হবে। সো আমরা যদি না ইউজ করি, যদি সরকার ইউজ করে, আমাদের যখন লাগবে তখন যদি সরকার এটা কোনো মেকানিজম করে ফেরত দিতে পারে ব্যাংকিং সেক্টরে, দ্যাট ইজ দ্য মোস্ট আইডিয়াল সিচুয়েশন। কারণ একটা জেনারেটর যখন পাওয়ার তৈরি হয়, যদি ব্যবহার না করেন এক্সেস পাওয়ারটা নষ্ট হয়ে যায়। আজকে তারল্য থাকলে যদি ব্যবহার না করেন, তারল্যের যে শক্তি, এই শক্তিটা ব্যবহার কেউ না করে এটা ওয়েস্টেজ চলে যায়। তা আমি মনে করি নাথিং টু ওয়ারি। ইন দি পাস্ট আমরা কোনো সময় প্রাইভেট সেক্টরে এই টাকার অভাব পাইনি। এখন তো আরো উল্টা, 9%-এর জায়গায় 8%, 8-এর 7.5 দেওয়ার জন্য অনেক ব্যাংক এগিয়ে আসছে। তার মানে কি? তার মানে তারা লাগানোর জায়গা পাচ্ছে না। আই উড বি ভেরি হ্যাপি যে সরকার এই উদ্ধৃত টাকাটা নিয়ে নেন, এবং যখন প্রয়োজন হবে আমাদের, তখন যাতে আবার ইনজেক্ট করতে পারেন, তাহলেই হবে আমাদের বেস্ট মেথড। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে জানেন যে সব সরকারি একটি রাজনৈতিক উদ্দেশ্য থাকে, বাজেটকে ঘিরে একটি রাজনৈতিক ভিশন থাকে। আমরা যেটি লক্ষ্য করেছি যে এবার অর্থমন্ত্রী তার বক্তৃতায় অলরেডি বলেছেন যে আমরা উন্নত দেশে যাওয়ার জন্য যে পথ পরিক্রমা, সে পথের সামনে এগোচ্ছে এবং দৃঢ়তার সাথে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনি কি মনে করেন যে এই বাজেট প্রস্তাবনা বা করোনাকে মোকাবেলা করে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নির্দিষ্ট সময়ে পৌঁছে যেতে পারবে? ওয়েল, এটা আসলে সব তো স্পেকুলেশন করা হয়। আমরা দেখতে পেয়েছি যে করোনা যখনই উঠে গেছে বা কমে গেছে কোনো দেশে, তুমুল ভাবে ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। মানে যতগুলা লস হয়েছে তার তখন রিডবল মেকআপ করতে পারে, এবং সেটা আমেরিকায় শুরু হয়ে গেছে, ভারতে কিছুদিন যেন হয়েছিল, আবার একটু পড়ে গেছে। আমাদের এখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যখনই প্রথমটা কমে আসছিল, আমাদের ব্যবসা কিন্তু হু হু করে বাড়া শুরু হয়েছিল। এই এই আবার আসাতে কিন্তু আবার থেমে গেছে। তো আমি মনে করি আপনার বক্তব্য যদি থাকে যে করোনা শেষ হয়ে যাওয়ার পর যে সেটা ট্রু হয়, অবশ্যই হিস্ট্রি হ্যাজ শোন যে যে আমরা যে রিব্যাক করি, কামব্যাক করি, এই কামব্যাকটা অনেক বেশি স্পিডে চলে আসে, এবং এটা ধরে রাখাই তখন সমস্যা হয়ে যায়, এবং ব্যাকআপ করার সমস্যা হয়ে যায়। সেজন্য আমি মনে করি যে অবশ্যই অবশ্যই করোনা শেষ হয়ে গেলে বাংলাদেশ যে পাথে যাচ্ছিল, যেদিকে যাচ্ছিলেন, সেদিকে অবশ্যই যেতে পারবে। জি, সার্বিকভাবে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে প্রতিষ্ঠা হবে, সেখানে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। আপনি কি মনে করেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ অন্যান্য যে খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেটিকে আসলে কল্যাণকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে কতটা এগিয়ে নিয়ে যাবে? এই বাজেটের এই প্রস্তাবনা কি আসলে সুবিবেচনা প্রসূত কিনা? ওয়েল, মনে রাখতে হবে যিনি বাজেট দিচ্ছেন তাকে সবাইকেই স্যাটিসফাই করতে হয়। খুব ডিফিকাল্ট পজিশন থাকে। সবাইকে কি সন্তুষ্ট করা সম্ভব কিনা, সেটাও একটি বিষয়। অবশ্যই এবারে বাজেটে ওনাকে যেটা করতে হয়েছে যে সবাইকে একটা হোপ দিয়েছেন। কাকে হোপ দিয়েছেন যে তোমাকে এখন দিব, কাকে হোপ যে তুমি ওয়ার্ক করতে থাকো, তোমাকে দেব। আমি যেমন দেখতে পাচ্ছি ওমেন এন্ড বিজনেস, প্রান্তিক ব্যবসায়ী যারা অনেকে ডুবে গেছেন, তাদেরকে কিন্তু হোপ দেওয়া হয়েছে, এবং তাদেরকে গত বছর ফান্ড দিতে চেয়েছিলেন কিন্তু দিতে পারেন নাই। এবারে কিন্তু এনশিওর করা হচ্ছে যে দে মাস্ট গেট দ্য ফান্ডস, এবং আমরাও রিকমেন্ড করেছি যাতে এইসব ফান্ড, কিছু ফান্ড যাতে ওদের গ্রান্ট হিসেবে দেওয়া হয়, কারণ ওদের লোন হিসেবে অনেকে হয়তো আর সে শোধ নাও করতে পারেন। আমি এক কথায় বলতে চাই যে সরকার যে বাজেটটা দিয়েছেন সেটা মেগা প্রজেক্ট থেকে শুরু করে একদম ক্ষুদ্রতম একটা ব্যবসায় সম্পর্কে তারা কিন্তু এটা নিয়ে এসছেন বাজেটের ভিতরে, এবং সেটা ছেলেদের নিয়ে এসছেন, মেয়েদের নিয়ে আসছেন, বৃদ্ধদের নিয়ে আসছেন, ইয়াংদের নিয়ে আসছেন, এডুকেশনদের নিয়ে আসছেন, টেকনিক্যাল এডুকেশন নিয়ে আসছেন। সব মিলিয়ে ঝুলিয়ে আমার কাছে বাজেটটা খুব পছন্দ হয়েছে। খালি একটা জায়গায় আছে, কম্পিউটার এবং কম্পিউটার পার্টসের ডিউটি বাড়িয়ে দিয়েছেন। এখানে আমি মনে করি রিকনসিডার করা উচিত, কারণ ডিজিটাল বাংলাদেশ আর কম্পিউটারের সাথে লিঙ্ক আছে। কম্পিউটার সস্তা করতে হবে
এবং কম্পিউটার ছাত্রছাত্রীদেরকে সাবসিডাইজ করেও দিতে হবে। এখানে কিন্তু ডিউটি বাড়ালে ডিজিটাল বাংলাদেশের যে পরিকল্পনা এটা কিন্তু একটু হার্ড হতে পারে। মাতুব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। মোহাম্মদ ফজলুল হক, আপনার কাছে যেতে চাই যে আপনি বলেছেন যে ব্যবসায়ীদের একটি সুযোগ সুবিধা, যেটি সুরক্ষা দেওয়া, বিশেষ করে বিনিয়োগ এবং কর্মসংস্থান এগুলো ঠিক রাখার জন্য, মানুষের জীবন জীবিকা যাতে ঠিক থাকে সেজন্য প্রণোদনার কথা বলা হয়েছে, যে সেটি বাড়ানো হয়েছে আওতা। এইখানে আসলে এই প্রণোদনার বিষয়টি ব্যবসায়ীরা, আমরা দেখলাম যে গত 1 বছরের অভিজ্ঞতা কি বলে, যে ব্যবসায়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নাকি ব্যবসায়ীরা তাদের স্বার্থ রক্ষায়, এই পদক্ষেপটিকে আপনি কিভাবে দেখছেন? এটা এখন দেখেন যে প্রণোদনা যেটা হয়েছে, প্রণোদনাটা কিন্তু অনেকটা হচ্ছে টিকে থাকার লড়াইয়ে সহায়তা করা। এটা ঠিক সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রণোদনা, হ্যাঁ, সামনের এগিয়ে দিকে যাওয়ার জন্য আপনাকে প্রথম যেটা নিশ্চিত করতে হবে যে আপনি সঠিকভাবে দাঁড়াতে পারছেন, হ্যাঁ, আপনার দাঁড়ানোটা যেন মানে দাঁড়ানোর শক্তিটা যেন খর্ব না হয়ে যায়। সো প্রণোদনার প্যাকেজটা আমাদের সেই দাঁড়িয়ে থাকার শক্তিটাকে আমার মনে হয় যে পুনরুজ্জীবিত করছে এবং সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ক্ষেত্র প্রস্তুত করছে। কিন্তু এই প্রণোদনা প্যাকেজ সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কিনা সেইটা নিয়ে আবার একটু আমার মনে হয় যে আরেকটু চিন্তা ভাবনা, আলাদা একটা আলোচনা হতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন যে বিনিয়োগ বৃদ্ধি করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা, এই ক্ষেত্রে এই বাজেটে খুব সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই। এটা আমি যতটুকু বাজেট পড়েছি, যতটুকু আমার এখানে নোট ডাউন করা আছে, সেটা থেকে যে আমি বলি, স্পেসিফিক্যালি নতুন কর্ম সৃষ্টির ক্ষেত্রে বাজেটে আসলেই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এবং এখানে যদি আপনি দেখেন, বাজেটে একটা চ্যাপ্টার আছে যে কর্মসংস্থান, এবং সেইখানে আমি একটু হতাশ হলাম যে এখানে আইটি সেক্টরে 2021 সালে 10 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে, এরকম একটা খুব গদবাঁধা একটা বাক্য এখানে লেখা আছে। এই 10 লক্ষ কোত্থেকে আসবে, কোন জায়গায় আসবে, কিভাবে আসবে, সেইটাও যেমন বলা নেই। এবং এই আইটি সেক্টরের বাইরে অন্যান্য সেক্টরগুলিতেও কর্ম সৃষ্টি করা, কারণ কর্ম সৃষ্টি করা এই 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 সময়ের একটা অন্যতম প্রধান চাহিদা। এবং এখানে অর্থনীতিবিদ এবং অনেক বিজ্ঞ সরকারি কর্মকর্তারা আছেন, তারা আরো ভালো বলবেন। আমি এখানে সবচেয়ে কনিষ্ঠ বক্তা আমার কাছে মনে হচ্ছে। সো আমার কাছে যেটা মনে হয় যে এই যে কঠিন বাস্তবতার ভিতরে আমরা আছি, এই বাস্তবতায় আগামী 1 বছরে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ খুব বেশি বাড়বে, এটা অন্তত আমি ব্যক্তিগতভাবে আশা করছি না। এবং সরকারিভাবে ব্যয় বৃদ্ধি, সেটা কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কতটুকু হবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ঠিক রাখা, আমাদের টিকা কেনা, আরো অন্যান্য যে সমস্ত জরুরি প্রয়োজন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, এবং আমাদের যে প্রণোদনা প্যাকেজগুলো, এইগুলোতে সরকারি ব্যয় থাকবে, যদিও প্রণোদনা প্যাকেজ বেশিরভাগই ব্যাংক ঋণ নির্ভর। তো এইখানে সরকারি ব্যয় কি হবে, সেই সরকারি ব্যয় কতটুকু নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, সেটা অবশ্যই একটা আলোচনার দাবি রাখে। কিন্তু এটা খুবই সহজ অনুমেয় যে এই সরকারি ব্যয়, সরকারি উন্নয়ন ব্যয় যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, সেটা এই মুহূর্তে চাহিদার তুলনায় মোটেও হবে না, এটা যথেষ্ট অপ্রতুল হবে। জামালউদ্দিন আহমেদ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে করোনাকালে বড় বাজেট, আপনি জানেন যে সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জের মুখে যেটি পড়বে বলা হচ্ছে যে কর্মসংস্থান। আমরা দেখলাম অর্থের সংস্থান থেকে শুরু করে অন্য সব ক্ষেত্রে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে আসলে বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান দুটির বিষয়ে কি কোনো প্রভাব পড়বে কিনা? আমি প্রথমে ঘাটতির উপরে যে উনি যে মন্তব্যটা করছেন, এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। সেটা হলো যে এই যে ব্যাংক ফাইন্যান্স যদি আপনি নেন, ধরেন আমি হলাম ফ্যামিলির হেড, আমি সরকার যদি ব্যাংক থেকে এই ফাইন্যান্সটা বড় করে নেয়, তাহলে ব্যাংকগুলা কিন্তু অলস হয়ে যাবে। কমার্শিয়াল ব্যাংক, সে কিন্তু প্রজেক্ট রিভলিউশনের দরকার নেই। বাংলাদেশ সরকারের প্রজেক্ট রিভলিউশন সে কী করবে? যে প্রাইভেট সেক্টরকে আপনি আপনার ছেলের সাথে কম্পিটিশন করতেছেন, বাচ্চাদের সাথে। বিকজ প্রাইভেট সেক্টর হলো, গভর্নমেন্ট হলো মাদার, প্যারেন্টস, পলিটিশিয়ানরা। এবং সেই পলিটিশিয়ানরা যদি এখন তারা যদি গভর্নমেন্ট যদি লোন নেয় ব্যাংকের থেকে, তাহলে অন্যান্য যে আপনার ব্যবসায়ী যারা, তারা কোথা থেকে লোন নেবে? সেখানে কিন্তু তারা ডিসক্রিমিনেশনে পড়বে না। সেই ক্ষেত্রে এইটা গভর্নমেন্ট করা উচিত না, এখানে আপনার প্রোরাটা হিসেবে, রেশিও হিসেবে নেওয়া উচিত। ওদের আগে পাবলিক ডিমান্ড পূরণ করেন, তারপরে আপনি নেন। আপনি আরও মেকানিজম আছে, গভর্নমেন্ট অন্য জায়গায় বন্ড ইস্যু করতে পারে, ইনফ্রাস্ট্রাকচার বন্ড ইস্যু করতে পারে।
আপনার দেখেন এই যে বড় বড় যে মেগা প্রজেক্টগুলো হয়েছে, আপনার এই সমস্ত মেগা প্রজেক্টে আপনার গভর্নমেন্ট যদি এই যে কালো টাকা সাদা করে, যেটা নিয়ে আপনার বিরাট একটা ডিবেট হচ্ছে, আপনি এই টাকাগুলো তো সাদা করবেন কি, তারা যদি আপনি না করেন তাহলে সে তো বিদেশে পাচার করে দিবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করেন। আপনি যেমন উপজেলা যখন চালু হয় 1984 সালে, গভর্নমেন্টের ফান্ডের শর্ট ছিল, তখন তারা বলছে কি কালো টাকা সাদা করা, তখনই কিন্তু বাংলাদেশে প্রথম চালু হয় এটা কালো টাকা সাদা করা। বলছে যে এটা যদি আপনি এখানে কালো টাকা সাদা করতে পারবেন, এত % ট্যাক্স দিবেন, 10% না কত ওই সময় থেকে ছিল, এইটা এখন এই রেটটা আপনি বাড়িয়ে দিতে পারেন, 1 নম্বর। 2 নম্বর হলো আপনাকে শর্ত দিতে হবে যে আপনি এই সমস্ত মেগা প্রজেক্টের পদ্মা সেতুর জন্য বন্ড ইস্যু করতে গভর্নমেন্ট ফরেন বরং নিতে পারতেছে না, বা অন্য মাস ট্রানজিট যেগুলো বড় বড় মেগা প্রজেক্ট আছে এগুলোর এগেনস্টে বন্ড ইস্যু করেন, এটা বাই করবে তারা। সেটা বাই করার পরে ওটার উপরে সে ইন্টারেস্ট পাচ্ছে, সেটা তার এটা শর্ত থাকবে। তখন কিন্তু আপনি এটাকে মানে মেইন স্ট্রিম অফ ইকোনমিতে এই ব্ল্যাক মানিটা নিয়ে আসতে পারেন। তারপরে আপনার যে ঘাটতির কথা, ঘাটতি পূরণের জন্য আপনার রেভিনিউ কালেকশন এখন যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি এখনও 40% বাংলাদেশ রেভিনিউ কালেকশন করতে পারে না এই ডিপার্টমেন্টে। ট্যাক্স জিডিপি রেশিও আপনার বাজেটের সাইজ হয়েছে এখন আপনার ধরেন আমাদের জিডিপির সাইজ 15 থেকে 20 লাখের কোটির মধ্যে চলে এসছে। সেখানে হিসাব করেন গত 50 বছরে আমরা যে ট্যাক্স কালেকশন করছি সেটা যদি পার্সেন্টেজ করে কোনো ইমপ্রুভমেন্ট নেই, বাজেটের সাইজ বড় হয়েছে, একটু 1-2% বাড়ছে এই। তারপরে আপনার এই যে আপনার ট্যাক্স এসএসসি যারা আছে এদেরকে আমি আগেও বলছি এটা, সেটা হলো যে এখানে আপনাকে রেট কমাইতে হবে। রেট কমাইয়া লার্জার নাম্বার অফ ভলিউম অফ পিপলরে আপনি নেটে নিয়ে আসেন। উপজেলা লেভেলে আপনার 1984 সালে যে উপজেলাটা করছে, সেই উপজেলা অরিজিনাল থিঙ্কিং ছিল যে দিস উইল ওয়ার্ক অ্যাজ এ মিনি সেক্রেটারিয়েট। বাংলাদেশ সরকারের যে সেক্রেটারিয়েট আছে ওটা মিনি সেক্রেটারিয়েটের মতন করবে। সেখানে যখন গভর্নমেন্ট লিগাল ডিপার্টমেন্টকে আপনার ডিসেন্ট্রালাইজ করলো, তখন কিন্তু আমরা সবাই এটা বিরোধিতা করছি। কিন্তু এখন কি ওখানে লোক এটা কি সমাধান হয়ে গেল? নো, একটা প্রফেশনাল গ্রুপের চাপের মুখে সরকার নথি স্বীকার করছে তখন, যেহেতু ওনারা ইলেক্টেড না, যে কারণে ওইটা ইয়ে করতে। বাট দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন। ওখানে আপনার রেভিনিউ ডিপার্টমেন্টের কোনো অফিস নাই। রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসগুলো যত জায়গায় আছে আপনি দেখবেন যে জেলা, আপনি যদি সিলেট জেলাতে যান ডিসির অফিস কি রাজকীয়, কুমিল্লাতে যান ডিসির অফিস রাজকীয়, সেখানে কিন্তু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর কোনো অফিস নেই। এবং সেই ক্ষেত্রে প্রতিটা উপজেলায় আপনাকে এই অফিস স্থাপন করতে হবে। এবং বাংলাদেশ এখন আর গ্রাম এখন গ্রাম নাই, বিজনেস আছে। প্রতিটা 90,000 গ্রাম আছে, 90,000 গ্রামে যদি 10টা করে বাজার থাকে, 10টা করে বাজার থাকে, এবং সেই মানে 90,000 গ্রামে 90,000 বাজার, এবং প্রতি বাজারে মিনিমাম 10 জন করে, যদি 9 লক্ষ দোকানদার, এরা যদি অল্প কিছু টাকা দিয়েও দেয়, রেট কম, মানে করেন আপনার বিএটি রেট 10% করে দিলেন, অথবা আর একটা ট্যাক্সের রেটকে একটা পার্সেন্টেজ স্টার্ট করেন, প্র্যাকটিস করলে ওইটা যখন আনা শুরু হবে তখন আস্তে আস্তে আপনার সিস্টেমে তারা আনবেন। আনার পরে তাকে এরপরে চাপ দিবেন আস্তে আস্তে, ভাই আপনি ইনকাম বাড়ছে এখন দেন। এখন করে যে অ্যাডভান্স ট্যাক্স তারা করে কি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আমি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমরা তো অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করি এবং ট্যাক্সের ইয়ে দেখি। সেখানে তারা জোর করে কি, তাদেরকে যখন তার বড় অফিসার টার্গেট দেয় এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আপনার এই টার্গেট এটা এখন আপনি পূরণ করতে হবে, সে তখন করে কি ওদের কাছ থেকে ইয়ে করে যে ভাই এই যে 4টা, এটা আপনি ভালো বুঝবেন যে অ্যাডভান্স ট্যাক্সে কোয়ার্টারলি 4টে কোয়ার্টারে নেয় না, 3টে কোয়ার্টারে নিয়ে করে কি। এখন আমি অ্যাজ এ ব্যবসায়ী এটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল প্রপোজাল না, কারণ হলো আমি যে টাকাটা ওনাদেরকে দিচ্ছি অ্যাডভান্স ট্যাক্স, সেটা আমার সিসি লোন অ্যাকাউন্টে, ওভারড্রাফট অ্যাকাউন্টের উপর আমি দিচ্ছি, আমি এটার উপরে সুদ দিতেছি, সেটা কিন্তু আমি ওনার কাছে জমা করে ফেলাই রাখলাম। এটা পরবর্তীতে আপনি যদি অ্যাক্সেস হয় সেই টাকা আপনি উঠে আনতে পারতেছেন না, তাদের পিছনে বছরের পর বছর ঘুরতে হইতেছে। দিস মিনস এই জিনিস উঠাই দেওয়া উচিত এবং ইনকাম ট্যাক্সকে যেভাবে জটিল করে রাখছে, এই জটিল করেই কিন্তু বাংলাদেশকে মানে অনেকটা একটা ওই বিদেশি শোষণের হাত থেকে যে আমরা উদ্ধার হয়েছি,
আমার কাছে এটা মনে হয় না। জি। এবং এটা এই শোষণ চলতেছে, আরও চলবে যদি এগুলাকে আপনার রিমডেল না ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে আবার আসবো আমি। মোফাজ্জল করিম, যেটি জামালউদ্দিন আহমেদ বলেন যে বিদেশি শোষণের হাত থেকে যে আমরা উদ্ধার হয়েছি সেরকম না, সেই শোষণ চলছেই। বিশেষ করে দুটি উদাহরণ দেন যে আমি দুটি প্রসঙ্গ আপনাকে কাছে তুলতে চাই। একটি হলো কালো টাকা সাদা করা বা অপরিদর্শিত আয়, যেটিকে ট্যাক্সে দেখানো যে সুযোগ দেওয়া, এটিকে আপনি কিভাবে দেখেন? আর একটি হচ্ছে যে যে অ্যাডভান্স ট্যাক্সের কথা যেটি বলা হলো, এটি সরকারি Advance কর্মকর্তা tax এর হিসেবে আপনার ব্যাপারে আমি যেহেতু এটার সাথে যুক্ত ছিলেন, বিশেষভাবে অজ্ঞ। স্যার এটা 30 অনুযায়ী আমার কাছে পাইবেন আপনি। না, এখন আমি আমার থেকে নিয়ে নিতেছেন বললাম তো জানুয়ারি অ্যাডভান্স মাসে। ট্যাক্সের ব্যাপারটাতে আমি বিশেষভাবে অজ্ঞ, বা এই এটি রকম নেওয়ারই বা ধরনের যৌক্তিকতা কি, বিশেষজ্ঞ। সেটি বলছি। কিন্তু অপ্রদর্শিত বা কালো টাকা যেটা আর কি, ইনফ্যাক্ট আই থিঙ্ক আই টেন্ড টু এগ্রি উইথ হিম ইন দি সেন্স, আপনার অপ্রদর্শিত টাকা এটাই তো আমরা বলি কালো টাকা, অর্থাৎ ইনকাম ট্যাক্স পারপাসে যেটাকে শো করা না হয়। এখন সেটা যদি আপনি যদি দেশের উন্নয়নের কাজে, বিনিয়োগের কাজে, শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্যতে যদি লাগাতে চান যদি, তাহলে পরে এই টাকাটা থেকে আনতে হবে, আপনি কেমন হালাল করতে হবে এক কথায়। এবং সেটা আমি মনে করি, যদিও শুনতে খারাপ মনে হয় যেন দুর্নীতিকে এনকারেজ করা হচ্ছে, অ্যাকসেন্সে করা হচ্ছে, তবে সেটাতে পরে আসছি। প্রথমে আমি এটা কেন সমর্থন করি, এই জন্যে আসুক, আমার যেখানে টাকার দরকার সেখানে টাকাটা আসুক, এসে এটা কাজে লাগুক। এটাকে অপ্রদর্শিতটাকে প্রদর্শিত করেন, তার কানমালা দিয়ে কিছু তাকে ফাইন টাইন করে মাফ করে দেন এবং ইয়ে করে দেন, টাকাটা নিয়ে আসেন। তবে এই তবেটা এখানে আমি জোর দিতে চাই। এটাতে যে দুর্নীতিটা যে কিছুটা হলেও যে এনকারেজড হচ্ছে না তা তো নয়, আসলেই এনকারেজড হচ্ছে। দুর্নীতিবাজরা মনে করতেছে আরে বানাইয়া তো লই, এখন টের পাইলে ট্যাক্স দিয়ে দেব পরে। ট্যাক্স দিয়ে দিব কিছুটা, কত পার্সেন্ট বলে, 5% না 9%, কত 10%, 9% না এখন 10%। এটাই তো বলতেছি স্যার, আরো একটু পার্সেন্টেজ বাড়ায় দেন। আচ্ছা, না তারপরে এটা উইন-উইন সিচুয়েশন। না, এটা তো হলো গিয়ে আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, আর আমি প্রশাসনের পয়েন্ট অফ ভিউ বলছি, কেন এই চোরাচাট্টামি হবে কেন? এটা তো কোনো না কোনো ডিপার্টমেন্টের সঙ্গে তো সংযুক্ত, তো নিশ্চয়ই এই যে ইয়েটা চুরিচামারিচরা যেটা, এটা বন্ধ করতে পারেন না? এত বছর ধরে চেষ্টা করতেছেন, আপনি দুর্নীতি খাতে তো আপনি কোনো অগ্রসর হতে পারেন নাই, যেটা একটু আগেও আমি বললাম। তো সেটা ধরেন না কেন? ধরতে পারবেন না। ধরতে পারবেন না কেন? ধরতে পারবেন না কারণ আমাদের দেশে, আমার সিলেট জেলার লোক, আমাদের গ্রামে একটা কথা বলে, ওই ইয়েতে পানিতে যদি আপনি যদি কোপ দেন, সিলেটে বলে ছেদ মারা, কানিতে যদি ছেদ মারেন মানে কোপ দেন, তাহলে হাঁটুতে এসে লাগবে। অর্থাৎ যদি হ্যাঁ আপনি যদি ওই পানিতে দাঁড়াইয়া একটা কোপ দিলেন ধারালো দা দিয়া, ওটা নিজের হাঁটুতে এসে লাগবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আপনি বড় বড় রাঘব বোয়াল এগুলাকে ধরতে যাবেন, সেটা তো নিজের পায়ে এসে লাগবে, নিজের দলের লোকগুলাকে ধরতে হবে, তাহলে এসে এই জন্যে ধরাটরা হয় না। দৃষ্টান্তমূলকভাবে আপনি বাজেটের মধ্যে বলে দেন না কেন যে এই বছর আমরা 100টি বড় বড় দুর্নীতিবাজকে ধরবো, কথার কথা বলছি। যদি বলতেন, যদি এবং 100 জায়গায় যদি আচ্ছা পরে 50টাও যদি ধরতেন, 20টাও যদি ধরতেন, অনেকটুকু কাজে লাগতো। আর এটা যতক্ষণ পর্যন্ত না করছেন, ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু সেই চাটায় খাইয়া ফেলায়, সেই চাটায় খাইয়া ফেলায় চলতে থাকবে, যতই বাজেটটা যাই করুন না কেন। মোফাজ্জল করিম, আমরা আরেকটা বিরতি নিব নিটল টাটা এসএটিভি সংলাপে। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। KSM মুস্তাফিজুর রহমান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে করোনাকালীন সময় যে বেসরকারি বিনিয়োগ কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, বা কি হোঁচট খাবে কি না যদি সরকার ব্যাংক থেকে এত টাকা ঋণ নেয়। দেখুন, করোনার মূল নেগেটিভ ইম্প্যাক্টটাই হলো এগ্রিগেটেড ডিমান্ড কমে যাবে গ্যাসে, যেটা জি, এগ্রিগেটেড ডিমান্ডের মধ্যে অন্যতম হলো বিনিয়োগ, এক্সপোর্ট, ইম্পোর্ট, পাবলিকের কনজামশন, এগুলো। এখন আপনি বলছেন যে এই করোনার কারণে আমাদের বিনিয়োগে বাধাগ্রস্ত হবে কিনা। বিনিয়োগে বাধাগ্রস্ত হলো যে আমরা তো যারা করোনার কারণে পিপলের যদি কনজামশন কমে যায়,
কনজিউমারের, তাহলে কিন্তু বিনিয়োগটা কিন্তু অবশ্যই ব্যাহত হবে। যে বিনিয়োগকারী তিনি দেখবে তার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কী অবস্থায় আসবে, ঝুঁকি নেবে না। মানুষ এই পরিস্থিতির মধ্যে দেখবে যে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমরা হয়তো একটা বড় বিনিয়োগে যেতে চাই, যারা বিনিয়োগকারী তিনি ভাববে যে ঠিক আছে আমরা একটু ডিলে করি। সারা পৃথিবীতেই তাই হচ্ছে, এটা তো সংকুচিত হয়ে গেছে। তাই আমি মনে করি যে করোনার সঙ্গে অর্থনীতি একেবারে রোধপোতভাবে জড়িত, যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকি কমলে অর্থনৈতিক ঝুঁকি বাড়ে, অর্থনৈতিক ঝুঁকি বাড়লে স্বাস্থ্য ঝুঁকি কমে, এই একটা পরস্পর বিরোধী একটা জিনিস। তবে আমি বলবো যে একটা বাংলাদেশ যেটা স্বাধীনতার পরে যেখানে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে একটা গরিব দেশ, সেই দেশ আজকে ঘুরিয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু আমাদের গত 10 বছরের যে জাতীয় ইনকাম আমরা যদি যোগ করি, ন্যাশনাল ইনকাম, আপনার গত 40 বছরের সমান হবে। তাহলে এই যে বাজেট বৃদ্ধি করার যে সংস্কৃতি বর্তমান সরকারের, এটাই কিন্তু আমাদের দেশের পভার্টি রিডাকশনে এবং বিনিয়োগে অনেক সহায়তা করেছে। আপনি দেশের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো রাজনৈতিক নেতাদের, সেটা হলো দারিদ্র বিমোচন করা। দারিদ্র বিমোচন করলে অর্থনীতির সহজ সমীকরণ হলো বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ কে করবে? বেসরকারি সেক্টরে এবং সরকারি সেক্টরে। সাধারণত ধরেন এই আগের বাজেটে সরকারের বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল 5 থেকে 6% মতো, আর বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল হলো আপনার 22% মতো। সেটা আমরা আগের বাজেটে এটা বেসরকারি বিনিয়োগ এসেছে প্রায় 16%, সরকারি বিনিয়োগ মানে সরকারি যে ব্যয়, উন্নয়ন ব্যয়, সেটা সরকার একটা নির্দিষ্ট জায়গায় রেখেছে, কিন্তু বেসরকারি বিনিয়োগ কিন্তু অনেক পেছনে চলে আসছে। সেই কারণেই সরকারকে বড় বড় মেগা প্রজেক্ট এটাকে অব্যাহত রাখতে হবে, যেটা করেছে, এবং বাজেটের সংকুচিত করে নাই, বরং আগের বাজেটের চেয়ে বড় বাজেট করা হয়েছে। জিডিপির লক্ষ্যমাত্রা 7.2 নির্ধারণ করা হয়েছে। এগুলো সব কিছুই পজিটিভ দিক। আমি যখনই কোনো একটা দেশের অর্থনৈতিক ক্রাইসিস পড়ে, সেটা উদ্ধার করার দায়িত্ব কিন্তু সরকারের। সরকার কোন জায়গাতে এটাকে উদ্ধার করে, সেটা হলো তার ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি, এই দুই জায়গাতে হাত দিতে হয়। অর্থপ্রবাহ বাড়াতে হয়, রেট অফ ইন্টারেস্ট কমাতে হয়। এই সমস্ত ব্যবস্থাপনা আমাদের এই সরকারের, আমি এটাকে সুনাম করব, প্রশংসা করব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, তারা যে সম্মিলিতভাবে যে উদ্যোগটা নিয়েছে, যে মানুষের জীবিকার জন্য এবং জীবনের জন্য, এবং ধরেন কৃষিতে ভর্তুকি এবং স্বাস্থ্যক্ষেত্রে বাজেট বৃদ্ধি, এগুলো সবগুলো, এবং হলো যেটা সামাজিক নিরাপত্তা, এবং পাশাপাশি মুক্তিযোদ্ধাদের যাদের কথা বলে আমরা আজকে দেশ স্বাধীন হয়েছি, তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমি বলবো সবগুলো এটা পজিটিভ। এবং বিনিয়োগের ক্ষেত্রে যেহেতু বাধাগ্রস্ত হবে, সে কারণে সরকারি বিনিয়োগ বাড়াতে হবে, সরকারকে ব্যয় বাড়াতে হবে। সরকারের ব্যয়ের মধ্য দিয়ে অর্থ সঞ্চালন যখন সমাজে সরে যাবে, কি মূল্যস্ফীতি হবে না? মূল্যস্ফীতি তো আপনার যদি অর্থ সরবরাহের সাথে মূল্যস্ফীতির সম্পর্ক রয়ে গেছে। সরকার কিন্তু মূল্যস্ফীতি কত হবে সেটাও কিন্তু নির্ধারণ করা আছে। আপনার গত যে বাজেট গেল, সেখানে কিন্তু আপনার মুদ্রাস্ফীতি হয় নাই, আপনার দ্রব্যমূল্য একটা নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। এই বাজেটেও সরকার সেটাকে গুরুত্ব দিয়েছে। আসলে এগুলো অর্থনীতির যে বিষয়গুলো, এগুলো কিন্তু একটার সাথে একটা ইন্টাররিলেটেড। সেগুলো যদি যথাযথভাবে পরিমাপ না করা যায়, তাহলে শুধুমাত্র একটা বাজেট এর মধ্য দিয়ে দারিদ্র বিমোচন হবে, এটা সম্ভব না। আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি দারিদ্র বিমোচনের, সেখানে আপনার বিনিয়োগ যেখানে 27%, এখানে 35 থেকে 36% হতে হবে। আপনার যে অষ্টম পঞ্চবার্ষিকীর যে দারিদ্র বিমোচনের লক্ষ্যমাত্রা নিয়েছে, সে তুলনায় আমাদের বিনিয়োগের হারটা অনেক অনেক কম। সরকার নিজেই এটাকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা দ্বারা আমাদের ওই প্রবৃদ্ধি দিয়ে দারিদ্র বিমোচন ওই জায়গায় আমাদের পৌঁছা সম্ভব না। আমি একটা অর্থনীতির সাধারণ ছাত্র হিসেবে আমার অঙ্কটা এরকম দাঁড়ায়। কে এস এম মুস্তাফিজুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। মাতলুব আহমেদ, শুনতে পাচ্ছেন? আমরা বাজেট নিয়ে যেটি আলোচনা করছিলাম, যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.2% এবং মূল্যস্ফীতি 5.3%। করোনার এই সময়ে সরকারি ব্যয় বাড়ার সাথে আসলে এইটি কতটা বাস্তবসম্মত বা সামঞ্জস্যপূর্ণ, আপনি কি মনে করেন? কোভিডের সময় যদি দেখি গত বছরে ভারত, গত বছরের লক্ষ্যমাত্রা কিন্তু পূর্ণ হয়নি না। আমরাও তো যেটা ছিলাম লক্ষ্য সেটা হবে না, তো কোভিড তো এসে গেছিল। তো হওয়াতে আমরা we have done reasonably well. In fact, we have done better than the rest in Asia.
বাট যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে সবসময় আপনার এই জিডিপি গ্রোথ দিয়ে কিন্তু একটা কান্ট্রির রিয়েল পিকচারটা পাওয়া যায় না। রিয়েল পিকচারটা হচ্ছে আমাদের দেশের যেসব প্যারামিটার্স গুলো আছে, যেমন মানুষ কি না খেয়ে মরছে কিনা, মানুষ হেলথ ঠিক আছে কিনা, জব পাচ্ছে কিনা, এইগুলো দিকেই আসলে কিন্তু খেয়াল করছেন। এবং প্রবৃদ্ধি অটোমেটিক্যালি আসছে যখন সরকার এত ইনভেস্টমেন্ট করছেন এবং আমাদের প্রবৃদ্ধি আমরা 7.2, এখন এক্সিস্টিং দেখা যাচ্ছে 5 পয়েন্ট সামথিং হয়েছে। তো সেই দিক দিয়ে কিন্তু প্রবৃদ্ধি ওয়াইজ কিন্তু আমি 7.2 খুব একটা যে হাই আমার কাছে মনে হয় না। কারণ আই এম এক্সপেক্টিং যে 6 মাস পরে ইকোনমির স্পিড আরো বেড়ে যাবে এবং আমরা যা দেখতে পাচ্ছি যে ভারতও কোভিড একটু নেমে আসছে সেকেন্ড ইয়েতে, যদি থার্ড না হয় তাহলে ওরাও এক্সপেক্ট করছে ভালো হওয়ার জন্য। মোট কথা যদি আপনি জিডিপি কথা বলেন, যে ব্যবসা বাণিজ্যে যেভাবে আমি দেখতে পাচ্ছি যে খুলে যাচ্ছে, স্পেশালি গার্মেন্টস, ওরা তো ডিক্লেয়ার করে দিচ্ছে অক্টোবর থেকে নর্মালসিতে চলে যাবে। কারণ ইউরোপ আমেরিকাতে ওরা এখন কেনা ধরেছে, ওদের দোকানপাট খুলছে। সেই সব দিক দিয়ে কিন্তু আমাদের প্রসপেক্টস লুক ভেরি গুড এবং 7.2 রিচ করাটা খুব একটা ডিফিকাল্টি হবে আমার মনে হয় না। আর ইফ ইউ লুক অ্যারাউন্ড, যে আমাদের যে এসএমই যাদের, তাদেরকে কিন্তু সরকার এখন সাপোর্ট দিচ্ছেন, রিকগনাইজ করেছেন যে এদের সাপোর্ট লাগবে এবং প্রান্তিক ব্যবসায়ীদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসছেন। একটা বাজেটে এইভাবে সরাসরি রিকগনাইজ করাও কিন্তু এটা ডিফিকাল্ট ফর এ গভর্নমেন্ট, যে এখানে আমাকে সাপোর্ট দিতে হবে ওপেনলি। তো দে আর ওপেনলি ডিক্লেয়ারিং যে তারা ব্যবসায়ীদেরকে সাপোর্ট করবেন, প্রান্তিক ব্যবসায়ীদেরকে সাপোর্ট করবেন এবং ব্যবসায়ীদের ইজ অফ ডুইং বিজনেসকে কি করে 2 ডিজিটে নেওয়া যায় এটা নিয়েও চিন্তা ভাবনা করছেন। কারণ এইখানে একটা জায়গাতে আমরা খুব একটা ইমপ্রুভ করতে পারি নাই, বাট ওইখানে আমাদের ইমপ্রুভ করতে গেলে যেসব জায়গাতে হাত দিতে হবে সেগুলো একটু বোল্ড অ্যাকশন নিতে হবে সরকারকে। তো আই হোপ দ্যাট গভর্নমেন্ট এবারে অন্তত নেন এটা। কারণ এই ইজ অফ ডুইং বিজনেসটা হলে কি হয়, আমরা যারা শিল্প করি আমাদের কিন্তু শিল্প এস্টাবলিশ করতে অনেক বেশি আলগা খরচ হয়। ইজ অফ ডুইং বিজনেসটা হলে আলগা খরচটা হবে না, স্মুথলি হবে এবং আমাদের ইনভেস্টমেন্ট কম আসবে এবং আমরা জনগণকে আরো কম পয়সায় জিনিস দিতে পারবো। সো উই বিকাম মোর কম্পিটিটিভ, তখন এক্সপোর্টও আমরা আসতে পারবো। ইজ অফ ডুইং বিজনেস আমাদের 2015-16-এ আমি যখন ফেডারেশন প্রেসিডেন্ট ছিলাম তখন আমরাও তখনই 99-এ নেওয়ার জন্য 2 ডিজিটে নেওয়ার জন্য প্ল্যান করেছিলাম, কিন্তু আলটিমেটলি পারি নাই, এখনো পারেন নাই। এখন আমরা 168-এ আছি। তার মানে এইখানে আমাদেরকে অবশ্যই প্রয়োজনে একটা সেপারেট গভর্নমেন্ট একটা মিনিস্ট্রি পার্ট করতে হবে। এই ইজ অফ ডুইং বিজনেসে কোথায় বাধা হচ্ছে ওই বাধাগুলোকে চিহ্নিত করতে হবে, করে প্রাইভেট গভর্নমেন্টকে মিলিয়ে ইকোনমিস্ট যারা আছেন, ডক্টর জামালউদ্দিন সাহেবের মতো আছেন যারা, তারা আসবে, তারা এসে তারা অ্যাডভাইস করবেন যে দিজ আর দ্য প্লেসেস, এই হলো তার সলিউশন। ইজ অফ ডুইং বিজনেস হলে কিন্তু আমরা অনেক দিক থেকে রেহাই পাবো এবং আমাদের কাজ করতে সুবিধা হবে, দেশও আরো তাড়াতাড়ি এগিয়ে যাবে। জি, মাতুম আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। জামালউদ্দিন আহমেদ, আপনি যেটি প্রথমেই শুরুতে বলেছিলেন যে বাজেট সক্ষমতার একটি বিষয় আছে, ঘাটতি আছে বা দুর্বলতা আছে, তা সেই দুর্বলতা কেন আমরা কাটাতে পারছি না? আমাদের তো স্বাধীনতার 50 বছর, এবার 50 বছরের সুবর্ণ জয়ন্তীর এই বাজেটে এসেও কিন্তু আমাদের ওই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি? আমরা যদি বিজনেস অ্যাজ ইউজুয়াল হিসেবে নেই তাহলে এটা কোনো দিন সমাধান হবে না। এটাকে একটা অবজেক্টিভ টাস্ক হিসেবে নিতে হবে। সেটার জন্য আপনি কনস্টিটিউশন, আমাদের বাংলাদেশ সরকারের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন, রুলস অফ বিজনেস যেগুলো আছে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির ফাংশনিং, এগুলো সব আমাদেরকে কিন্তু মাইনে চলতে হবে। ওখানে কিন্তু সব বিধিবিধান লেখা আছে। তারপরে আসেন অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দি স্টেট। রাষ্ট্রের এখন কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন বেশি দরকার। সুতরাং রাষ্ট্র মাস্ট বি, রাষ্ট্রের যে ম্যানেজমেন্ট এটা এফিশিয়েন্ট হতে হবে। এটা সিঙ্গাপুরের
লিকুয়ানের লাইফ হিস্ট্রি পড়লে দেখবেন যে কেমনি তারা রাষ্ট্রকে ইফেক্টিভ করছে, সেটা কিন্তু আপনার দেখতে পাবেন। তারপরে আপনার ধরেন স্পেসিফিক প্রপোজাল টু ফেস দি কোভিড, এটা কিন্তু কংক্রিট প্রপোজাল আকারে যেতে হবে, এবং সেখানে মনে করেন আপনার ইম্পোর্ট করে আনবেন 12 কোটি লোককে আপনি যদি ডোজ দিতে চান তাহলে ইম্পোর্ট করে আনবেন 3 মাস বা আগামী এই বছরের ডিসেম্বর পর্যন্ত টার্গেট রাখবেন যে আমি ইম্পোর্টেড দিয়ে চালাবো। বাই দি টাইম আমাদেরকে প্রিপেয়ার হতে হবে যে আমরা ওন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আমরা করব। সেখানে আবার কোনো ব্যক্তিকে প্রায়োরিটি না দিয়ে ক্যাপাসিটিকে ইম্পর্টেন্স দেবেন, যার ক্যাপাসিটি আছে তাকে আপনার এইটাকে কিন্তু কারোর প্রতি প্রায়োরিটি দিবেন, তাকে যে যোগ্যতম লোককে দিবেন। গভর্নমেন্ট 50% এটার দায়িত্ব নিতে হবে। গভর্নমেন্টের যে ফ্যাক্টরিগুলো আছে, গভর্নমেন্টের ফ্যাক্টরিতে এটা মানে ক্রাইসিস টাইমে ফেস করার জন্য যাতে কেউ হাঙ্কি পাঙ্কি না করতে পারে, এইটাকে কিন্তু আপনার কোভিডকে আপনাকে চ্যালেঞ্জ করার জন্য, এবং কোভিড যে যাবে এটা বলা মুশকিল আছে, বাট দিস মে বিকাম পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের দেশের টিকার কিন্তু হিস্ট্রি, টিকা যে মানে আপনার টিকাগুলো দিয়ে একটা রেকর্ড করছে বাংলাদেশে, অনেক অনেক সাকসেস স্টোরি আছে। সেই ক্ষেত্রে ইপিআইয়ের যে প্রোগ্রাম, সেখানে আপনার দিস ইজ নট এ মোস্ট সফিস্টিকেটেড টেকনোলজি, এটা বিজনেস ফর্মুলেশনটা নিয়ে আপনি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএসের যে যারা আবিষ্কার করছে এটা তাদের থেকে এখানে আনে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে পাস করা, তারপরে এই ফর্মুলা দিয়ে ওষুধ তৈরি করা, এসেনশিয়াল ড্রাগস এটা করতে পারে 50%, তাদের সেই ক্যাপাসিটি এখন আছে। এটা কিন্তু ড্রাগ পলিসির পরে কিন্তু শেষ দিকে চলে এসেছি, আলোচনা শেষ করতে হবে। তারপরে আমরা বাংলাদেশ অর্থনীতি সমিতি থেকে আমরা প্রায় 39টা প্রস্তাবনায় রাখেছি, তার মধ্যে আমরা এখানে 323টা সুপারিশ করেছি। সেখানে আপনার মন্ত্রণালয় পুনর্গঠনের জন্য 18টা প্রস্তাব আছে আমাদের, তারপরে আপনার পরিবেশ বিষয়ে 23টা, তারপরে ভূমি বিষয়ক 14টা, আদিবাসী বিষয়ক 13টা, 35টা আছে শিল্প সংক্রান্ত, তারপরে পরিবেশ আপনার বাজেটে বাস্তবায়ন সংক্রান্ত হচ্ছে 18টা, এবং নিউ এরিয়া নতুন যেটা কিন্তু বর্তমান কোডের ভিতরে নাই, বর্তমান কোডের রেভিনিউ কোডের ভিতরে নাই, এরকম 30টা আইটেম আমরা আইডেন্টিফাই করছি যেখান থেকে রেভিনিউ আসতে পারে, এটার পরিমাণ হবে মোর দেন 4,00,000 কোটি টাকা। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মফিজুল করিম, যেটি জামালউদ্দিন এর মধ্যে উল্লেখ করেছেন যে স্বাস্থ্য খাতের যে বরাদ্দ, যেটা আমরা দেখলাম যে গত বছর যে বরাদ্দ দেওয়া হয়েছিল থোক বরাদ্দ স্বাস্থ্যের জন্য, সেখানে কিন্তু সব টাকা ব্যয় করা সম্ভব হয়নি এবং সেটি টাকা ফেরতও গিয়েছে। এবারও কিন্তু স্বাস্থ্যের ব্যয় বাড়ানো হয়েছে, 3,000 কোটি টাকা মতো বাড়িয়ে হয়েছে এবং 10,000 কোটি টাকা এবারও রাখা হয়েছে ভ্যাকসিন নেওয়ার জন্য বা করোনা সামগ্রী। হ্যাঁ, খুব সঙ্গত কারণে এই বছর অন্তত স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং যথেষ্ট পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, এটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, যেটা দরকার ছিল। তা না হলে করোনা যুদ্ধে আমরা প্রাথমিক পর্যায়ে যেখানে একদম জবুতবু হয়ে গেছিলাম, কাবু হয়ে গেছিলাম, কারণ তখন আমরা জানতাম না, শত্রুকে চিনতাম না কোত্থেকে আক্রমণ হচ্ছে। পরে যখন জানলাম তখন এখন আমাদের সক্ষমতা আস্তে আস্তে বাড়লো, এখন মোটামুটি আমরা সামালতে পারছি। নাও এখন এমন একটা সময় আসছে যেখানে আমরা নানা রকমের ভেরিয়েন্টের কথা শুনতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী, এমন না যে এটা একেবারে সেই ব্রাজিলের ওখানে বা দক্ষিণ আমেরিকারটার কথা বলছি, দক্ষিণ আফ্রিকার কথা বলছি, তা না, ভারতে যেটা হচ্ছে সেটা তো চৌকাঠ পার হলে পরেই তো আমাদের দেশে এসে যাচ্ছে, আসছেও বটে। ওই যে আপনার ওই বেলটা যেটা সাতক্ষীরা থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত, এখান থেকে চোরাচালানিরা চোরা কারবারিরা সমানে আসছে যাচ্ছে, তারপরে ইত্যাদি ইত্যাদি। তো ফলে এখন আমাদের সক্ষমতা বাড়ানোর জন্যে যা যা করণীয় আমি মনে করি এই বাজেটের মধ্যে সেই সমস্ত প্রভিশন রাখা হয়েছে। নাও কোশ্চেন কামস যে এটার বাস্তবায়নটা, সব কিছুর গোড়ার কথা বাংলাদেশে এসে ঠেকে যায়, বাস্তবায়নে ঠেকে যায়। আপনার লকডাউন নাম দিয়েছেন, লক আছে তো ডাউন নাই, ডাউন আছে তো লক নাই। এটা কি মাঝখান থেকে হচ্ছে, এটা কি পাবলিক নকডাউন হয়ে যাচ্ছে, লকডাউন না হয়ে। মাতলুব আহমেদ উল্লেখ করেছেন যে সরকারকে আরো কঠোর হতে হবে। আসলে আমি সব শেষ কথাটা বলতে চাই এটাই যে দেখুন, বাজেট প্রণয়ন কারা করে? আমলারা করে, সরকারি কর্মচারীরা করে। আমাদের তো সবই
টপ ডাউন হয়। আজ পর্যন্ত আমি দেখি নাই যে বটম আপ হয় না। আমরা ওই সচিবালয়ে যা যা হয় সেগুলো আমরা পার করে দেই উপজেলাতে, তারপরে আরও নিচে ইত্যাদি। তো সেইখানে প্রণয়নকারী হচ্ছেন গিয়া সরকারি কর্মকর্তারা, আমার সহকর্মীরা এখন যারা আছে, বাস্তবায়নকারীও তারা। কেউ আছেন সচিবালয়ে, কেউ আছেন ফিল্ডে, মাঠে আছেন। এইখানে আমার দুইখান কথা আছে, ভানু বন্দ্যোপাধ্যায় কোট করে বলতে চাই। দুইখান কথা হলো, এদের সক্ষমতা কি বাড়ছে? এদের যোগ্যতা দক্ষতা কি বাড়ছে? আমি বলবো, আমার সহকর্মীদের বিনীতভাবে আরজ করব এই বৃদ্ধ বয়সে, যে প্লিজ তোমাদের ভাব মূর্তিটাকে আরেকটু উজ্জ্বল করতে হবে। কারণ এখন যেটা যে অবস্থায় চলে যাচ্ছে দিন দিন, এত টাকা বেতন পাচ্ছ, সেখানে আর কি না পাচ্ছ, সবই তো পাচ্ছ, সবই তো মাননীয় প্রধানমন্ত্রী তোমাদেরকে মুক্ত হস্তে দান করেছেন। তাহলে তুমিও বিনিময়ে কিছু দেওয়ার চেষ্টা করো, অন্তত পক্ষে এইটুকু করো, দেশের লোকের ভালোবাসা পাবে, শ্রদ্ধা পাবে, ভক্তি পাবে, সবই পাবে। আমরা একদম শেষ দিকে কিন্তু চলে এসেছি। জি, সেটা তো হচ্ছে না। আলোচনা শেষ করতে সেজন্য হবে। আমি বলবো, তাদের সততা, দক্ষতা এবং তাদের সর্বোপরি কঠোর পরিশ্রম করতেই হবে। তা নাহলে পরে হাজার হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দিয়ে লাভ হবে না। জি। লাভ হবে। মুফাজ্জল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাতলুব আহমেদ, শুনতে পাচ্ছেন আপনি? আমরা আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি, আমাদের হাতে সময় কম। আমরা 1 মিনিটে আপনার কাছে যেটি জানতে চাই, যে সততা নিষ্ঠার সাথে যে দায়িত্ব পালনের কথা বলা আছে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা স্বাধীনতার 50 বছর এসেও আমাদের মধ্যে এই নৈতিক যে একটি বিষয় থাকে, সেখানে একটু অনেক কিছুরই ঘাটতি দেখা যায়। সেখান থেকে আসলে বেরিয়ে আসার উপায়টা কি, বা আমরা কতটা মনোযোগী মনোনিবেশ হলে যে বাজেট তার লক্ষ্যে পৌঁছতে পারবে, সেখানে আসলে জনসাধারণের কি ধরনের ভূমিকা থাকতে পারে? আমি যেটা মনে করি যে সরকার যে 50 বছর ধরে চলছে, একটা ব্যুরোক্রেসি, যেটা আগে ছিল এক ধরনের, এখন আরেক ধরনের হয়েছে। বাট ট্রেনিং প্রোগ্রাম অনেক বেশি হচ্ছে, এবং সততার ব্যাপারে সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকখানে কিন্তু এটা নিয়ে স্ট্রেস দেওয়া হচ্ছে। এবং এইটার উপরেই কিন্তু এই যে আমাদের যেটা বললাম যে ইজ অফ ডুইং বিজনেস ডিপেন্ড করে। তো সেজন্য আমি মনে করি যে এখন যারা ব্যুরোক্রেসিতে আছেন, তাদের কিন্তু ওয়ার্ক আগের থেকে এফিশিয়েন্টলি হয়, কিন্তু তাদের কিন্তু ইচ্ছা করতে হবে যে ওয়ার্কটা শেষ করা। এইখানেই এটা হলো নিজস্ব ইচ্ছা। আমাদের মোফাজ্জল করিম সাহেব যেভাবে বললেন, সুন্দরভাবে বলেছেন, যে নাও দে শুড লার্ন হাউ টু গিভ এ গুড ইমেজ। তাই মনে করি এটা চলে আসবে। অনেক দেশে এইভাবে শুরু হয়, কিন্তু আলটিমেটলি দ্য রুল অফ ল যখন শক্ত হয়ে যায়, তখন সব কিছু ইন লাইন চলে আসে। তো আমি খুব আশাবাদী যে বাংলাদেশেও ইনশাল্লাহ আমরা এটার পরিবর্তন দেখতে পাবো। জি, আপনার সঙ্গে আমরাও আশাবাদী বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। মাতলুব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ফজলুল হক, আপনার কাছে সর্বশেষ যেটি জানতে চাই, আপনি প্রণোদনা প্যাকেজের কথা উল্লেখ করেছেন, সেখানে আসলে গত 1 বছরের অভিজ্ঞতা কি বলে, যে ব্যবসায়ীরা কি সেইভাবে সেই সুবিধাটা পেয়েছেন বা পাচ্ছেন, নাকি সেখানে কি ধরনের জটিলতা তৈরি হয়েছে? এইখানে একটা প্রণোদনা প্যাকেজ খুব কাজে লেগেছে। ধর আমি গার্মেন্ট সেক্টর প্রতিনিধি হিসেবে বলি, যে প্রথম যে প্রণোদনা প্যাকেজটা দেওয়া হয়েছিল, একদম প্রথম যে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য, মজুরি দেওয়ার জন্য, সেটা একেবারে আমি মনে করি যে গার্মেন্ট সেক্টরের লোক হিসেবে খুবই ভালো একটা প্যাকেজ ছিল, এবং একেবারে শতভাগ কার্যকর ভাবে এই প্যাকেজটা ব্যবহার করা হয়েছে। কিন্তু অন্যান্য প্যাকেজ নিয়ে কিন্তু অনেক বিতর্ক, অনেক সন্দেহের অবকাশ আছে, এবং এইখানে যারা যত প্রভাবশালী ব্যবসায়ী বা ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী গ্রুপ, তারা তত বেশি প্রণোদনার টাকা নিয়েছে। কিন্তু তুলনামূলকভাবে যারা একটু হতদরিদ্র, যারা দুর্বল, যারা এসএমই গ্রুপের বিশেষ করে, তারা কিন্তু এই প্রণোদনা প্যাকেজ, এবং আজকের স্ট্যাটিস্টিক্স আপনি দেখবেন, সেই প্রণোদনার ঋণ বিতরণ করাও, মানে একটা বড় অংশ এখন পর্যন্ত বিতরণ করা হয়নি, এবং বিতরণ করা হলেও সেটা কতটুকু কাজে লেগেছে সেইটা আমার মনে হয় যে এইটা নিয়ে একটা সন্দেহের জায়গা এবং আলোচনার জায়গা কিন্তু আছে, যে এই প্রণোদনা প্যাকেজ আসলেই কতটুকু কার্যকর হয়েছে। কিন্তু আমি যেটা মনে করি, যাদের সবচেয়ে বেশি দরকার ছিল, এই যে এসএমই বা আরো যারা মাইক্রো লেভেলের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদের কাছে আমার মনে হয় যে প্রণোদনা প্যাকেজটা আমরা এখন পর্যন্ত ঠিক মতো পৌঁছে দিতে পারিনি। এইখানে আসলে যে না পৌঁছে দেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে, আপনি
কি মনে করেন যে এটা খুব সেখানে সহজ, এটা খুব অস্বচ্ছতা সহজ বা কারণ, অনিয়ম খুব বা সহজ এই কারণ ধরনের? হচ্ছে এটা যেহেতু ব্যাংক ঋণ নির্ভর প্রণোদনা এবং ব্যাংকের একটা ডিসক্রিপশন এখানে অবশ্যই ইম্পর্টেন্ট, যেহেতু তাদের টাকা, তারা কিন্তু তাদের টাকা নিরাপত্তা খোঁজে। এবং ব্যাংক কিন্তু মানে জামাল ভাই নিজেও ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এবং আপনারা সবাই জানেন ব্যাংক যারা সচ্ছল তাদেরকেই টাকা দিতে বেশি স্বচ্ছন্দ আহ, আহ, বোধ করে। তেলে মাথায় তেল দিতে তারা স্বচ্ছন্দ বোধ করে, কারণ তাদের নিরাপত্তার বিষয়টা ওইখানে জড়িত, ওইখানে প্রভাব প্রতিপত্তির বিষয় জড়িত থাকে। তো এই দুইটা বড় ফ্যাক্টর যেখানে কাজ করে না, সেখানে ব্যাংক ঋণ ঠিক মতো পৌঁছে না। এটা শুধু প্রণোদনার ঋণ না, স্বাভাবিক ঋণের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একইভাবে প্রযোজ্য। এবং এইখানে এই জিনিসটাই মূল কাজ করেছে। এইখানে যদি সরকারের একটা অংশগ্রহণ থাকতো, আর্থিক অংশগ্রহণ থাকতো, এবং খুব স্পেসিফিক যেভাবে গার্মেন্টস শ্রমিকদের একেবারে শ্রমিকের হাতেই টাকাটা পৌঁছে এইভাবে যেন সিস্টেমটাকে দিয়ে সুনিশ্চিত করা হয়েছে, আমার মনে হয় ওইরকম কোন একটা সিস্টেম যতক্ষণ পর্যন্ত ডেভেলপ করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আসলে আরো টাকা বরাদ্দ করলেও এই 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 গ্রুপের সিংহভাগ এই এই প্রণোদনা প্যাকেজের আলটিমেটলি বাইরেই থাকবে। জি, মোহাম্মদ ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। KSM মোস্তাফিজুর রহমান, আমরা আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে করোনাকালীন সময় আমরা দেখি একটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে শিক্ষা। সেই খাতের ক্ষেত্রেও এবার বাজেটে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে ৭১,৯৫১ কোটি টাকা। আসলে গত এক বছরে এই ক্ষতিগ্রস্ত খাতকে এগিয়ে নেওয়ার জন্য বিকল্প যেসব চিন্তা করার দরকার ছিল, সেখানে এই বাজেটে এই বরাদ্দ পর্যাপ্ত কিনা, বিশেষ করে তথ্য প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে? না, স্বাস্থ্য, শিক্ষা এগুলোই আমাদের প্রধান খাত ছিল। আপনি যদি দেখেন একটা গরিব দেশ আর ধনী দেশ, এই দুটোর মধ্যে পার্থক্যই কিন্তু আপনার এগুলো, যে স্বাস্থ্য ব্যবস্থাপনার পার্থক্য হয়, শিক্ষার পার্থক্য হয়, ম্যালনিউট্রিশন অপুষ্টির পার্থক্য হয়, মাথাপিছু আয়ের পার্থক্য হয়, অবকাঠামোর পার্থক্য হয়। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষাক্ষেত্রে এটা গরিব দেশের প্রধান লক্ষণই হলো মানুষ অশিক্ষিত। তো আমরা সেই গরিব দেশেই থেকে আমরা একটা উন্নত দেশের দিকে যাচ্ছি। ফলে এখানে যে বাজেট দেওয়া হয়েছে, শিক্ষাক্ষেত্রে যদি আরও বাজেট দেওয়া হয়, কারণ মানব সম্পদ যদি উন্নয়ন করতে না পারেন এবং মানব সম্পদের স্বাস্থ্য যদি নিশ্চিত করা না যায়, তাহলে প্রবৃদ্ধি কিন্তু টেকসই প্রবৃদ্ধি হয় না। এগুলো অর্থনীতির প্রত্যেকটার সঙ্গে একটা সম্পর্ক রয়ে গেছে। তা আমি মনে করি যে শিক্ষাক্ষেত্রে আমাদের একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমাদের বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলেমেয়েরা করে, তাদের উপরে যে মনস্তাত্ত্বিক চাপ পড়েছে, এটা রিপেয়ার করার জন্য দ্রুতভাবে টিকা দিয়ে স্কুল কলেজ খুলে দেওয়া উচিত। এটা আমাদের অপূরণীয় ক্ষতির দিকে আমাদের যাবে। বিশেষ করে আমাদের এই গরিব দেশে এটা আমরা কাটায় উঠতে আমাদের অনেক সময় লাগবে। এবং ডিজিটাল ব্যবস্থাপনা যেটা, এটা যদিও আমরা এটা শুরু করেছিলাম বলে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা করে খেতে পারতেছি, যদি আপনি ডিজিটাল এটা যদি আমরা শুরু করতে না পারতাম, এই সাবমেরিন কেবল এগুলো যদি আমরা রাইট টাইমে না আসতে পারতাম, তাহলে কিন্তু আমাদের আজকের যে উন্নয়ন, যেটা আমরা অতটা প্রভাব কিন্তু আমাদের দেশে পড়ে নেই। আপনি যদি উন্নত দেশের সাথেও চিন্তা করেন এবং এশিয়ার মধ্যে চিন্তা করেন, বাংলাদেশের অর্থনীতিতেও আমরা অতখানি পিছিয়ে পড়ি নাই। এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা আমরা চোখে পড়েছে যে আমাদের কতখানি অক্ষমতা এবং এই ব্যবস্থাপনার যে ত্রুটি চোখে পড়েছে, কিন্তু মৃত্যু হার কিন্তু আপনি তুলনামূলকভাবে দেখেন আমাদের দেশে কম। এটা মানুষের ইমিউনিটির কারণেই হোক আর যেভাবেই হোক আমরা কাটায় উঠতে। মোস্তাফিজুর রহমান, আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর জামালউদ্দিন আহমেদ এবং মোফাজ্জল করিম, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায় এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।